পৃথিবী যেমন গোলাকার, পৃথিবীর মানুষের মন ঠিক গোলাকার। আর এই জন্য হয়তোবা মানুষের মন বোঝাও কষ্টকর। লেখকের ভাষায় পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত। নিজের স্বার্থের জন্য নিজের আপন মানুষের ক্ষতি করতে এদের বিবেকের কাছে বাধে না। টাকা পাওয়ার এইগুলো বর্তমান সমাজে প্রেক্ষাপটে রক্তের সম্পর্ক থেকে বেশি। টাকা থাকলে মানুষ আপনার আপনজন, আর না থাকলে এই আপন মানুষগুলো পর হতে বেশি সময় লাগে না। পরিবার হলো একটা মানুষের মাথার উপর শক্ত খুঁটি, আর যদি কোনো ব্যক্তি সেটা না থাকে তাহলে তার মতো অসহায় এই দুনিয়ায় আর কেউ নেই। এই সব অসহায় ব্যক্তিদের চোখে আমাদের অনেক পরে যারা রাস্তায় টোকায় গিরি করে, কিন্তু এই সব অসহায়দের সাহায্য করলে ভবিষ্যতে যে এরা অনেক উন্নত করবে দেশ, সেটা সবার অজানা। নতুন শহর, নতুন জায়গা। মাহিমের কাছে খুব অপরিচিত লাগছে। অপরিচিত লাগার কথা, কারণ নতুন শহরে আসছে মাহিম। কাউকে চেনে না, কোথায় যাবে, কি করবে মাহিম সেটা বুঝতে পারছে না। ঢাকা শহর অনেক বড়, যেই কাগজে ঠিকানা নিয়ে আসছিল সেটাও হারিয়ে গেছে। রাস্তা ধারে নিজের কম দামি ব্যাগ নিয়ে বসে আছে মাহিম। কি করবে চিন্তা করতে লাগলো। এই শীতের সময় কোথাও যাবার জায়গা মিলছে না তার। শুক্রবার এর দিন, এই জন্য 4 বন্ধু ঘোরাঘুরি করে নিজের মেসের দিকে ফিরছে আর বিভিন্ন কথা বলছে। 4 বন্ধু হলো মারুফ, রাজু, নিয়াম আর নাফিস। প্রতি শুক্রবার কোথাও না কোথাও ঘুরতে যাবেই, আর অন্যদিন তো আছেই। আজও তার ব্যতিক্রম হয়নি। 4 জন ফুটপাত দিয়ে হেঁটে চলেছে। আজকের মুভিটা কিন্তু দারুণ ছিল। আরে ভাই, দারুণ তো হবেই। সাকিব খানের প্রিয়তমা মুভি বলে কথা। হ্যাঁ, সেটাই। লোকের মুখে অনেক কিছু শুনছিলাম, আজ সেটা নিজের চোখে দেখে নিলাম। আমার কাছে একটুও ভালো লাগেনি। তুই তো গাধা, আর গাধা এইসব বুঝবে কেমনে? সে যাই হোক, যাওয়ার সময় 4 জনের জন্য বিরিয়ানি কিনে নিয়ে। সেটার বলতে, এটা তো প্রতি শুক্রবারের রুটিন। 4 বন্ধু কথা বলছিল আর যেতেছিল, তখনই কারো চিৎকার শুনতে পেল তারা। প্লিজ আমার এই ব্যাগটি নেবেন না, এই ব্যাগটি আমার শেষ সম্বল। 4 জন সামনে তাকিয়ে দেখলো একটা ছেলের ব্যাগ 2 জন লোক ধরে টানছে, আর তাদের হাতে ছুরি। এটা থেকে বুঝে গেল সেখানে কিছু হচ্ছে, তাই 4 জন দ্রুত পায়ে গিয়ে গেল। কি হচ্ছে এখানে? কিছু না, তোরা এখান থেকে যা, না হলে এই ছুরি দিয়ে তোদের শেষ করে দিব। তো ডাকাত মনে হচ্ছে, তাও সিসকেনি ডাকাত। আর 4 জন, আর তোরা 2 জন, আমাদের সাথে কি পারবি? নাফিসের এমন কথা শুনে লোক দুটো ভয় পেয়ে গেল আর মাহিমের ব্যাগ ছেড়ে দৌড়ে পালালো। রাজু নাফিস পিছনে তাড়া করতে গেলে মারুফ আটকিয়ে দেয়। আরে ধরতে হবে না, ছিটকে ডাকাতকে। ধন্যবাদ আপনাদের, আপনারা না থাকলে এরা হয়তো আমার শেষ সম্বল এই ব্যাগটি নিয়ে যেত। মাহিমের কথা শুনে 4 জন এবার সামনে ভালো করেই তাকিয়ে দেখলো একজন ছেলে, যার গায়ে খুব কম দামি পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা, আর হাতে খুব কম দামি ব্যাগ, যেটা একটু আগেই ছিনতাইকারী বা ডাকাত বলা যায় তারা করে নিতে চেয়েছিল। এই ছেলে, তুমি এত রাতে এখানে কেন? আসলে ভাই, আমি ঢাকা শহরে নতুন, তাছাড়া কিছু চিনি না, আর এসে থাকার জায়গা ম্যানেজ করতে পারিনি। এই ঢাকা শহরে থাকার জন্য তুমি একা বাসা বা ব্যাগ না, কারণ এখানে বেশিরভাগ বাসা বিবাহিত ছাড়া দেয় না। জি ভাই। তো তোমার পাশে তো দেখছি বই খাতা বাঁধা আছে, স্টুডেন্ট নাকি? জি ভাই, আমি গ্রাম থেকে ঢাকা ভার্সিটিতে ট্রান্সফার হয়েছি। কি গ্রাম থেকে? সেটাও কেমনে? আসলে ভাইয়া, আমার এক পরিচিত স্যার, উনি কেমনে যেন ম্যানেজ করেছে। ও আচ্ছা, সে যাই হোক, তুমি এখন কোথায় যাবে? কোথায় কোথায় আর যাব, এই রাস্তায় রাত কাটাতে হবে, তাছাড়া যাবার তো জায়গা নেই। পাগল নাকি তুমি? এই ঢাকার শহরে রাতে কত কিছু হয় জানা নেই তোমার? কিন্তু একটু আগে তোমার সাথে কি হলো দেখলে তো? তুমি রাস্তা চোখ বন্ধ করবে আর সকাল উঠে দেখবে কোনো ডাস্টবিন বা কবরে
প্লিজ ভাই এইভাবে বলবেন না, আমার খুব ভয় করছে। মাহিম নিজের ব্যাগ শক্ত করে ধরে বলল। মাহিমের এই কাণ্ড দেখে রাজু মুখ টিপে হাসলেন। যা বুঝতে পেরে মারুফ চোখ গরম করে তাকালো। মারুফ, বলছিলাম কি, আমাদের রুম তো অনেক বড়, তাছাড়া একজন থাকার জায়গা আছে, তুই যদি চাস তাহলে। নাফিসের কথা শুনে মারুফ কিছু সময় চিন্তা করলো, তারপর বলল, রাজু আর নিলয়, তোদের কি কোনো সমস্যা হবে এখানে আমাদের সাথেই নিলে? আমরা আর কি বলবো, তুই ভালো জানিস। তাছাড়া আমি এক সময় আমারও এমন পরিস্থিতি ছিলাম, সেখান থেকেই তুই উদ্ধার করেছিলি। এরা কি নিয়ে কি কথা বলছে? মাহিম সেটা শুধু শুনছে, কিন্তু কিছু বলছে না। ওদের কথা শুনে মাহিম একটা থাকার জায়গায় আশা দেখতে পারল। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? জি অবশ্যই, আমার নাম মাহিম। আচ্ছা শোনো মাহিন, আমরা তোমার মতো স্টুডেন্ট, তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো, কিন্তু হ্যাঁ, নিজের খরচ নিজে বহন করতে হবে। মারুফের এই কথা শুনে মাহিম কিছু একটা চিন্তা করতে লাগলো। আরে তুমি আমাদের বিশ্বাস করতে পারো। ঠিক আছে ভাইয়া, আমি আপনাদের সাথে যেতে রাজি আছি। খুব ভালো, এখানে থাকলে তোমার বিপদ হবে, তাছাড়া কালো বাসা পাবে কিনা সন্দেহ। আপনারা আমার অনেক বড় উপকার করছেন, এর প্রতিদান আমি কোনো দিন শোধ করতে পারবো না, কিন্তু সুযোগ পেলে অবশ্যই করব। সে পরে দেখা যাবে, এখন চলো তো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। ওই নিয়ম, হ্যাঁ, করে দাঁড়িয়ে না থেকে ওই ব্যাগটা নে। আরে ভাইয়া থাক, লাগবে না, আমি নিয়ে নিচ্ছি। এত কথা বলো না। মারুফ এটা বলে নিয়ামের দিকে তাকালো, সাথে সাথে নিয়াম মাহিমের ব্যাগ নিল। তারপর পাঁচজন হাঁটতে লাগলো, সামনে নিয়াম আর রাজু, আর পিছনে মাহিম, মারুফ আর নাফিস। ওই যা গিয়ে বিরিয়ানি নিয়ে আয়, আর আজও 1 প্যাকেট বেশি নিয়ে আসবি। বাকি কথা বলতে পারলো না নিয়াম, তার আগেই নাফিসকে চুপ করে দিল আর নিয়ামের হাতে টাকা ধরিয়ে দিল। নিয়াম কোনো কথা ছাড়া দোকানে গিয়ে 5 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো। পাঁচজন বিভিন্ন কথা বলতে লাগলো আর বাসার দিকে ফিরতে লাগলো। সবার থেকে মাহিম কম কথা বলছে, কারণ সে নতুন, কিন্তু নাফিস একটু কম কথা বলছে। মাহিম একটা জিনিস লক্ষ্য করলো, আর সেটা হলো 4 বন্ধুর মাঝে মারুফ একটু বেশি রাগী, এই জন্য সবাই তাকে একটু ভয় পায়। আর রাজু যে একজন জোকার, অন্যকে হাসাতে তার নিজেও হাসাতে ভালোবাসে। আর নিয়াম, সে বেশি কথা বলে। আর নাফিস একটু গম্ভীর টাইপের। এর মাঝে সবাই বাসায় এসে পৌঁছালো আর মাহিমের জায়গা দেখিয়ে দিল। ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করে নিল। বাকি কথা সবাই কাল বলিস, এখন তাড়াতাড়ি লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়। নাফিস এটা বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। বাকিরা কোনো কথা বলল না, লাইট অফ করে ঘুমিয়ে পড়ল। 4 জন ভিন্ন প্রকৃতির বন্ধু, সাথে আজ থেকে মাহিম নামক হাবা বন্ধুর কাছে যোগ হলো হয়তো। তারপর ভোরে আজানের মধুর কণ্ঠে ঘুম ভেঙে গেল মারুফের। এটা তার প্রতিদিনই ঘটে। আজানের শব্দ শোনার সাথে সাথে তার ঘুমও ভেঙে যায়। ঘুম থেকে উঠে রুমের লাইট জ্বালিয়ে দেখলো এই শীতে সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। মারুফ 11 করে সবার কম্বল টেনে শরীরকে ফেলে দিল। প্রচণ্ড শীতে সবাই তাড়াতাড়ি চোখ খুলে তাকালো। মারুফ মাহিমে কম্বল সরাতে বলেনি। মাহিম আর রাজু একসঙ্গে শুয়েছিল। কিরে ভাই, তুই আজও কম্বল টান দিলি? আজান হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজে চলো। আরে যেতে ইচ্ছে করছে না তো, তোরাই যা। না গেলে আজ সকালে খাওয়া বন্ধ, মনে রাখবি। ভাই এই শীতে উঠতে ইচ্ছে করে না। দেখ, রোজ রোজ তোদের এইসব কাহিনী আমার একটুও ভালো লাগে না, তাড়াতাড়ি উঠে পড়, আর যেন কথা বলতে না হয়। মারুফ একটু তেজি গলায় বলল। মারুফের এমন কথা শুনে সবাই তাড়াতাড়ি উঠে পড়ল এবং ফ্রেশ হতে চলে গেল। মাহিমও তার ব্যতিক্রমও হলো না, উঠে পোশাক পরে ফ্রেশ হতে গেল এবং সবাই একসাথে অজু করে মসজিদে নামাজ পড়তে গেল। নামাজ শেষ করে 5 জন একটা চায়ের দোকানে প্রবেশ করলো। মামা, সবাইকে চা দাও তাড়াতাড়ি। দিচ্ছি মামা, একটু অপেক্ষা করো। তোমাদের সাথে এই নতুন ছেলেটিকে? মনে করেন আজ থেকে ও আমাদের একজন সদস্য। ও আচ্ছা, প্রথমে তুমি আর নাফিস ছিলে, আস্তে আস্তে আরও 3 জন বৃদ্ধি পেল। মামা। চায়ের দোকানদার কথা বলতে বলতে 5 জনকে রঙিন চা দিল। 5 জন গল্প করছে আর চা বিস্কুট খাচ্ছে। সকাল সকাল মামার দোকানের চা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। হ, আর এই জন্যই নামাজের জন্য উঠতে চাস না। সেই সময়ের কথা বাদ দে। কি হলো মাহিম, তুই কথা বলছিস না কেন? আপনারা কথা বলছেন, তার মাঝে আমি আর কি কথা বলবো? ও আচ্ছা। চলো হাঁটতে হাঁটতে কথা বলা যাক।
এই শীতের সকালে হাঁটতে বেশ মজাই লাগে। ঠিক আছে। চা খাওয়া শেষ করে মারুফ চায়ের বিল মিটিয়ে দিল। তারপর পাঁচজন হাঁটতে হাঁটতে গল্প করতে লাগলো। তো মাহিন, তুমি কিসে পড়াশোনা করো? আসলে ভাইয়া, আমি অনার্স থার্ড ইয়ারে আইন নিয়ে পড়াশোনা করছি। আরে বলো কি, আমরা তো সেম। তাহলে এত ভাই ভাই করছো কেন? ও আচ্ছা। আচ্ছা মাহিন শোনো, আমরা যেহেতু সেম ব্যাচ, তাই আজ থেকে তুই বলে ডাকবি আর বন্ধুর মতো আচরণ করবি। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেটা বলবো সেটাই করবি। আচ্ছা ঠিক আছে। তো তোরা কোন বিভাগে? আমি আর নাফিস আইন নিয়ে পড়ি, আর নিলয় রাজু ইকোনমিক্স ডিপার্টমেন্টে। ও আচ্ছা। তো তোদের পড়াশোনা খরচ চলে কিভাবে? আমরা সবাই রেস্টুরেন্টে কাজ করি, অবসর সময়ে আর বাকি সময়ে পড়াশুনো। আর আমরা সবাই 2-1টা করে টিউশন পড়াই। ও আচ্ছা, আমার জন্য ব্যবস্থা করে দিতে পারবি? হ্যাঁ, চেষ্টা করে দেখছি। তাছাড়া আমরাও তো আর তোর খরচ বহন করতে পারবো না, তোর নিজের খরচ নিজেই চলতে হবে। হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস নাফিস। আচ্ছা সমস্যা নেই, আমি যেখানে কাজ করি সেখানকার ম্যানেজারকে বলে দেবো তোর কাজ হয় কিনা। এইভাবে পাঁচ বন্ধু বিভিন্ন রকম গল্প করতে লাগলো এবং হাঁটতে হাঁটতে নিজের মেসের দিকে যেতে লাগলো। এই সকালে অনেকেই অনেক জায়গায় কাজে যাচ্ছে, আবার অনেক ছোট ছোট বাচ্চারা আরবি পড়তে যাচ্ছে। এই শীতের সকালে কাঁপতে কাঁপতে আরবি পড়তে যাওয়া শৈশবের একটা স্মৃতিময় জীবন। রাজু আর নিয়াম মিলে কিচেনের সকালের নাস্তা রেডি করছে, আর নাফিস তাদেরকে সাহায্য করছে। সকালের খাবার তারা পরোটা আর আলু ভাজি করছে। নাফিস আলু কাটছে। আরে ভাই তাড়াতাড়ি কাট, এইদিকে তো রুটি পরোটা হয়ে গেল। আরে ভাই, কাটছি তো, তুই একটু এসে সাহায্য কর। তোর কাজ তুই কর, আমি করতে যাব কেন? আমার কাজ রুটি সেকা, আর আমি সেটাই করব। শালা হিংসুটে। আর এই সময়ে মারুফের বাইরে যাওয়া বাদলো। ও, তার একটা কি কাজ পাইছে, এই জন্য বাইরে গেল। মাহিম রুমের মাঝে নিজের বইগুলো গোছাতে ছিল এবং নিজের পোশাক আশাকগুলো একটু কিচেনের দিকে এসেছিল। তখনই এদের কথাবার্তা শুনতে পেল। আরে তোর হেল্প লাগবে, আমাকে বলবি তো, আমি তো বসেই আছি। আরে তোরে কিভাবে বলি, তুই কাল সারাদিন জার্নি করছিস, আবার আজ নিজের কাজগুলো করছিস। তাছাড়া যে শালা সাহায্য করবে সে তো হিংসেটে করছে। আরে ভাই, আমি জার্নি করেছি তো কি হয়েছে? তাই বলে কি এইটুকু সাহায্য করতে পারবো না? ঠিক পারবো। তুই সরে বস, আমি আলু কেটে দিচ্ছি। মাহিম এটা বলে নাফিসকে কোনো কথা বলতে না দিয়ে তার পাশে বসে পড়ল এবং কাটার ছুরি কেড়ে নিয়ে বলল, তুই শুধু দেখ আলু কিভাবে কাটতে হয়। এটা বলে মাহিম আলু কাটতে লাগলো। নাফিসের থেকে জোরে জোরে আলু কাটতে লাগলো। এটা দেখে রাজু আর নিয়াম তো অবাক, সাথে নাফিসও। কিরে ভাই, তুই এত জোরে জোরে আলু কাটা কিভাবে শিখলি? যেইভাবে তোরা শিখেছিস আমি সেইভাবে শিখছি, কিন্তু আমি অনেক আগে থেকেই নিজের রান্না নিজে করি, এই জন্য এত জোরে জোরে পারি। কেন, তোর মা রান্না করতো না? বাদ দে সেই কথা, অন্য একদিন বলবো। এখন আপাতত আলু করতে দে, তোর বকবক শুনলে আমার হাত কেটে যেতে পারে। তুই সাবধানে কাট। মাহিম আর কথা বাড়ালো না, মন দিয়ে আলু কাটতে লাগলো এবং সেটা কিছু সময়ের মাঝে হয়ে গেল। মাহিম নিজে আলু দিয়ে দিল। রাজু সর, আজ আমি আলু ভাজি করছি। আরে না, তুই ভেতরে গিয়ে রেস্ট কর, আজ আমি করছি। তুই শর্ত নাকি খুন্তির বাড়ি খাবি? আরে না। মাহিম যেটা বলছে সেটা কর, না হলে তোকে মারতে পারে। রুটি বানানো হয়ে গেলে মাহিম আলু ভাজি করতে লাগলো। এরই মাঝে মারুফ নিজের কাছ থেকে ফিরে আসলো এবং কিচেনে এসে দেখলো নতুন বাবুর্চি রান্না করছে, মানে মাহিম। কিরে, তোরা রান্না না করে মাহিনকে দিয়ে রান্না করাচ্ছিস? তোরা তো জানিস আজও নতুন। আরে ওদের কোনো দোষ নেই, আমি নিজেই করছি। তুই তো নিজের কাজ রেখে এইসব করছিস কেন? এগুলো করার জন্য তো বাকিরা আছে। আরে তোরা কাজে চলে গেলে তখন আমি একদম ফ্রি থাকবো, তখন না হয় নিজের কাজগুলো করে নিব। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। আর তোরা বসে না থেকে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খেয়ে কাজে যা। চারজন ফ্রেশ হতে চলে গেল আর মাহিম আলু ভাজি করতে লাগলো। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল, সেগুলো খাবার টেবিলে সাজানো। পাঁচজন যেই রুমে থাকে সেই রুমটা একটু বড়ই, তাই এখানে খাবার টেবিলও আছে। পাঁচজন খাবার টেবিলে বসে খাওয়া শুরু করলো। সবাই মাহিমের আলু ভাজি প্রশংসা করলো। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতন রেডি হয়ে নিল। আচ্ছা তুই বাসায় থাক, আমরা সন্ধ্যার সময় ফিরে আসব। ঠিক আছে, আর আমার জন্য কিছু একটার ব্যবস্থা করিস। তারপর চারজন বিদায় নিয়ে মেস থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল
আর মাহিম খাবার টেবিল গুছিয়ে নিজের জামা কাপড় এবং অন্যান্য বিষয়গুলো ঠিক করতে লাগলো। সারাদিন মাহিমের কোনো রকম কাটলো, শুয়ে থেকে বসে থেকেই তার দিন গেল। তাছাড়া আর কি করবে, তেমন কিছু চেনে না, আবার বাইরে একলা ঘুরতে যেতে পারবে না, তাই রুমে বসে বোরিং টাইম পার করছিল। নিজের রুমে বোরিং টাইম পার করছিল, একটা বাটন ফোন সেটা নিয়ে সাপ গেম খেলছিল। তখনই কাজ থেকে ফিরে আসলো রাজু, এসে নিজের বিছানায় ধপাস করে বসে পড়ল। আর ভালো লাগে না, এই বালের ডেলিভারি কাজ কেউ করে? সারাদিন খাটতে খাটতে মরি, তবুও কাজ শেষ হয় না। কি আর করবি, কাজ তো কাজই। ধুরবাল, একটা ভালো জব পেলে একটা লাথি মেরে ফেলে দিব। সারাদিন ঢাকার উলিগলি ঘুরতে শেষ। কি আর করবি, বেঁচে থেকে সংগ্রাম করতে হলে এটা করতে হবে। ভাই, একটু পানি দে তো, প্রচুর মাথা ব্যথা করছে। হুম। মাহিম কিচেন থেকে গ্লাসে করে পানি এনে দিল, সেটা রাজু খেয়ে কিছু সময় রেস্ট নিয়ে গোসল করতে গেল। এরই মাঝে মাগরিবের আজান দিতে লাগলো। আজান হবার সাথে সাথে মারুফ আর নিয়াম কাজ থেকে ফিরল। তারা এসেও ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। কিরে, তোরাও ক্লান্ত? কি আর করা, আজ শনিবার, আমরা তো অন্যদিন হাফ করি আর ভার্সিটিতে যাই, তাই আজকের দিন চাপ বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, তোরা বিশ্রাম নে। হুম। আচ্ছা, নাফিস কোথায় কাজ করে? সে এখনো ফিরল না তো? আল্লাহ জানে ওর দোকানে কি এত কাজ থাকে যে ফিরতে লেট হয়। এটা ওটা দেখানো কাস্টমার কেয়ারের। মারুফের কথার মাঝে নাফিস চলে আসলো। মাহিম সবাইকে পানি দিল। তোরা তো ভালো, কত মেয়ে ফোন দেয়। চুপ কর শালা। উচিত কথা বললেই দোষ। রাজু গোসল করে বের হলো, বের হয়ে দেখলো সবাই চলে আসলো। কিরে, চলে আসছিস? যা গোসল করে নে। বাবরে, যে শীত! রাজু শীতে কাঁপতে কাঁপতে বলল, তুই তো এমনিতেই শীতে এমনিতেই কাঁপছিস। আমি তো ভাবছি আজ গোসল করব না। সালাসর, বেশি বকবক না করে তাড়াতাড়ি তুই গোসল করে আয় সবার আগে। দোস্ত, এই শীতে রোজ গোসল করতে নেই। তুই যাবি নাকি ঠান্ডা পানি দেব? নিয়াম মারুফ তারা খেয়ে দ্রুত নিজের পোশাক নিয়ে বাথরুমে চলে গেল। আর এইদিকে সবাই হাসতে লাগলো। আচ্ছা শোন, ওর গোসল করতে করতে কি রান্না হবে সেই ম্যানেজ করে নেই। সেটা তো করতেই হবে। আরে চিন্তা করিস না, তোরা বল কি করতে হবে, আমি সব করছি। আরে ব্যাপার না, এটা আমার রোজ করি, তোর একলা করতে হবে না। তুই শুধু ওইগুলো কাটতে থাক। মারুফ বলে দিল কি কি রান্না হবে। ঢাকার বড় বিজনেসম্যান রবিউল চৌধুরী, তার বাসা গুলশানে, বড় বাড়ি চৌধুরী ভিলা। চৌধুরী ভিলার গেট দিয়ে প্রবেশ করলো একটি দামি গাড়ি। গাড়ির ঠিক বাসার সামনে গিয়ে থামলো। ড্রাইভার গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল। আর গাড়ি থেকে নামলো খুবই স্মার্ট, সুন্দর, রূপসী একটা মেয়ে, যার শরীরে মডার্ন স্টাইলে সভ্য পোশাক। গাড়ি থেকে নেমে দ্রুত বাড়ির গেটে কলিং বেল চাপ দিল। সাথে সাথেই কাজের লোক এসে দরজা খুলে দিল। ড্রয়িং রুমে বসে গল্প করতেছিল রবিউল চৌধুরী আর তার স্ত্রী রেহানা চৌধুরী। মেয়েটি দৌড়ে এসে নিজের বাবার গলা জড়িয়ে ধরল। মাই সুইট বাবা, কেমন আছো তুমি? আরে আরে, কে এটা? আমার মেয়ে নাকি? হ্যাঁ, কেন চিনতে পারছো না? চিনবো না কেন, কিন্তু এই 6 মাসে একটু চেঞ্জ হয়ে গেছে। বাবা! আরে পাগলি মেয়ে, মজা করছি। এখানে যে কারো মা বসে আছে সেদিকে কারো কি খেয়াল আছে? মেয়েটি এবার নিজের বাবার গলাটা ছেড়ে দিয়ে নিজের মায়ের গলা জড়িয়ে ধরল। তোমাকে কিভাবে বলতে পারি, তুমি তো আমার একমাত্র গুলুমুলু মা। আমার আদরের মাকে কিভাবে ভুলি? থাক, আর বলতে হবে না, সেটা তো দেখতেই পারলাম। ওলে আমার মাটারে রাগ করেছে, এই দেখো রাগ কমিয়ে দিচ্ছি। এটা বলেই মেয়েটি তার মায়ের গালে দুটো চুমু এঁকে দিল। সেটা দেখে রবিউল মুচকি হাসলো আর রেহানা চৌধুরী নিজের মেয়েকে চুমু দিল। তো সে যদি মা, তোর কি ট্যুর শেষ? হ্যাঁ বাবা, পুরো 6 মাস ঘুরলাম, এখন একটু পড়াশোনা করব। হ্যাঁ, সেটা করা উচিত। তুমি বললে আমি ভার্সিটিতে এসে আর সাথে কথা বলি। হ্যাঁ বাবা, সেটাই করো। আমি কাল থেকে ভার্সিটি যেতে চাই। কেন, একটু রেস্ট করো। না মা, অনেক ঘুরলাম, আর না।
ঠিক আছে, তুই যেটা বুঝিস। এখন বেশি কথা না বলে গিয়ে ফ্রেশ হয়ে আয়। অনেক দিন একসাথে খাওয়া দাওয়া হয় না। হ্যাঁ মা, আমিও তোমাদের সাথে খাওয়া মিস করেছি। তুমি খাবার রেডি করতে বলো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। সে যদি এটা বলে নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে ঘুরে দেখে বলতে লাগলো, অনেক দিন পর নিজের রুমে আসলাম, এখন একটা অন্যরকম ফিল হচ্ছে। বিড়বিড় করে এই কথাগুলো বলেই মুচকি হাসলো। চলুন এবার বলি, সেজতি চৌধুরী রবিউল আর রেহানা চৌধুরীর একমাত্র মেয়ে। কোনো এক কাজে বাইরে ঘুরতে যাবার নাম করে 6 মাস বাইরে থেকে ঘুরে আসলো, যেটা তার পরিবারের কাছে অজানা। রাতে খাবার সবাই একসাথে খেতে বসেছে। 5 বন্ধু খাওয়া দাওয়া করছে আর বিভিন্ন গল্পগুজব করছে। সারাদিন কি কি করেছে এইসব। আচ্ছা, সবাই সব কথা বলছিস, কালকে কে কে ভার্সিটিতে যাবি সেটা বল। কাল আমার যা হবে না। তোর কাজ কবে কম হলো, তো আর কে যাবি না? আমারও যা হবে না। আমি যাচ্ছি। মাহিম যাবি নাকি? হ্যাঁ যাবো তো। ঠিক আছে, তাহলে আমরা 3 জন কাল কলেজে যাচ্ছি। তোরা সব কথা বলছিস, কিন্তু আমার কাজের কথাটা কি ভুলে গেছিস? আরে না, সব মনে আছে। তো বল। আমার ওইখানে কাজ দিতে পারবে না। আমার তো আগে থেকেই অফ। বাকি 2 জন বল। আমরা বলেছি আর তোরে কাল নিয়ে যেতে বলেছি, কিন্তু কাজটা তুই পারবি কি না সেসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু ম্যানেজ করে দে। আচ্ছা ঠিক আছে, কাল আমাদের সাথে যাস। নাফিস আর রাজু তো আগেই সিলিন্ডার করে দিছে। কিছু করার নেই। আরে ভাই, ডেলিভারি বয় হতে হবে না। আমিও একটা কাজ খুঁজে পেলে এটা ছেড়ে দিব। মাহিমের রান্না কিন্তু জোশ হয়েছে। ওর রান্নার হাত ভালোই দেখছি। থাক, আর প্রশংসা করতে হবে না। সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিজেদের মতো করে পড়তে লাগলো। সবাই অনেক রাত করে পড়াশোনা করলো আর কিছু সময় আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে সবাই নিজের ঘুম থেকে উঠে পড়লো। মাহিম ফ্রেশ হয়ে রান্নার কাজে হাত লাগালো, বাকিরা সাহায্য করছে। রান্না শেষ হলে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিল। নাফিস আর রাজু নিজের কাজে চলে গেল, আর মাহিম, মারুফ আর নিয়াম রেডি হয়ে নিল ভার্সিটি যাওয়ার জন্য। মাহিম নিজের প্রয়োজনীয় কাগজ গুছিয়ে নিল। মাহিম, তোর সব কাগজপত্র নিয়েছিস তো? হ্যাঁ নিচ্ছি, সব রেডি করে রাখছিলাম। ঠিক আছে, ভার্সিটিতে যাওয়া যাক। 3 জন কথা বলে ভার্সিটিতে রওনা দিল। একটা অটোতে 3 জন উঠে রওনা দিল। এদিকে সে যদি খুব সাধারণ পোশাক পরে নিজের রুম থেকে বের হলো। খাবার টেবিলে বসতেই রবিউল আর রেহানা চমকে গেল। সেজুতি, তুই আবার এই পোশাক পরছিস? আবার আগের মতো কেন? সবাই তো জানে তুই আমার মেয়ে। না জানো, তবুও আমি এই পোশাকেই যাব, আমার এমনিই ভালো লাগে। তোর কাজ আমি কিছুই বুঝি না। বাবা মেয়ে এত কথা না বলে খাবার খেয়ে নাও, দুজনের লেট হবে। কাজের লোক খাবার দিল। 3 জনে একসাথে খাবার খেয়ে নিল। সে যদি খাবার শেষে মা বাবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, চারপাশে স্টুডেন্টদের ভরপুর। ঢাকা ভার্সিটির ক্যাম্পাস, চারপাশে অনেকে এই দিক ওদিকে যাচ্ছে, আবার অনেকে প্রেম করছে। কেউ কেউ বই নিয়ে বসে আছে, আবার কেউ বসে আছে আড্ডা দিচ্ছে। মাহিম, মারুফ আর নিয়াম 3 জন ভার্সিটিতে প্রবেশ করলো। মাহিম তো অবাক হয়ে চারপাশে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। নতুন জায়গা, আবার দেশের বড় ভার্সিটি, যেখানে সবার পড়ার স্বপ্ন থাকে। সেই ভার্সিটিতে দাঁড়িয়ে আছে মাহিম। মাহিমের এমন কাণ্ড দেখে মারুফ আর নিয়াম মুচকি হাসলো। কিরে, এমন ঘুরে দেখবি নাকি স্যারের রুমে যাবি? আরে যাবো তো, কিন্তু আমার কাছে স্বপ্নের মতো লাগছে। সবার প্রথম এমন লাগে। হ্যাঁ রে। আচ্ছা, পরে ক্যাম্পাস দেখবি, এখন চল। মারুফ এই কথা বলে সামনে এগোতে লাগলো। সাথে মাহিমও মাহিমের চারপাশে চোখ বুলিয়ে দেখতে দেখতে যাচ্ছিল। তখনই কারের সাথে ধাক্কা খেয়ে হুড়মুড় করে নিচে পড়ে গেল। তো চলুন দেখা যাক কার সাথে ধাক্কা খেলো।
সেজুতি ভার্সিটিতে এসে নিজের বন্ধুদের সাথে দেখা করে। অনেক দিন পর আসার কারণে সেজুতির বান্ধবীরা রাগ করে, কিন্তু সেজুতি ট্রিট দেওয়ার কথা বলে ক্যান্টিনে যেতেছিল আর বিভিন্ন কথা বলতেছিল। তখনই মাহিমের সাথে ধাক্কা খায় আর দুজন নিচে পড়ে যায়। সেজুতি ভয়ে চোখ বন্ধ করে নেয়। আকস্মিকভাবে দুজনের ঠোঁট একসাথে হয়ে যায়। এর জন্যই সেজুতি ফ্রিস্ট হয়ে যায়। আর মাহিম, সে তো অন্য দুনিয়ায় চলে গেছে। সে যদি বন্ধ চোখের দিকে তাকিয়ে আছে। ওদের এই ঘটনা যে ভার্সিটির সবাই দেখছে তাদের খেয়ালই নেই। আরে সে যদি ওইভাবে আর কত সময় থাকবি? কারো কথা শুনে মাহিমের হুঁশ এলো, সাথে ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল আর সাথে সাথে শোয়া থেকে উঠে দাঁড়ালো। সে যদি এখনো ওইভাবেই আছে। মাহিম তাড়াতাড়ি হাত বাড়িয়ে দিল। সরি, আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা মারিনি। আসলে আমি খেয়াল করিনি যে আপনি সামনে আসছেন। কারো কথা শুনে সেজুতি চোখ খুলে তাকালো। তারপর নিজের পরিস্থিতি বুঝতে পেরে লজ্জা পাবে নাকি রাগ করবে কনফিউজড হয়ে গেল। হাত ধরে উঠুন ম্যাম। আর সরি, আমি খেয়াল করিনি। মাহিমের কথা শুনে সেজুতির বন্ধু আবির প্রচণ্ড রেগে গেল আর মাহিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেজুতিকে দিকে হাত বাড়িয়ে দিল। নে উঠে পড়, তারপর এই ছোট লোকের বাচ্চাটার ব্যবস্থা করছি। আবিরের কথা শুনে সেজুতি তার হাত ধরল। আবির সেজুতিকে দাঁড় করিয়ে দিল। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে আমি। সেজুতি কোনো রকম নিজেকে স্বাভাবিক রেখে বলল। স্বাভাবিক কিভাবে রাখবে? নারী হিসেবে প্রথম কিস একটু অন্যরকম ফিল তো লাগবেই। সেজুতির সাথে ঠিক এটাই হয়েছে। তবুও কাউকে বুঝতে দিল না। মাঝে মাঝে মাহিমের দিকে তাকাচ্ছে। মাহিম সেজুতির কাছ থেকে সরে এসে ঠাস করে মাহিমের গালে থাপ্পড় বসিয়ে দিল। এমন কাজে চারপাশে থাকা সবাই অবাক। মারুফ আর নিয়াম এত সময় বন্ধুর রোমান্টিক সিন দেখতেছিল, কিন্তু এখন তারা হয়তো অ্যাকশন দেখবে। দুজন আবিরের কাছে আসলো। আবির প্লিজ, মাহিমকে কিছু বলিস না, ও নতুন তাই জানে না তোদের সম্পর্কে। আমার সম্পর্কে জানুক আর না জানুক, ওর সাহস হলো কি করে সেজুতির সাথে ধাক্কা খাওয়ার? ভাইয়া, আমি দেখতে পারিনি। মাহিমের গালে হাত দিয়ে বলল। চোখ কি বাসায় রেখে আসছিস? আমি ওর পক্ষ থেকে সরি বলছি, প্লিজ মাফ করে দে। ঠিক আছে, মাফ করতে পারি, যদিও সেজুতি পা ধরে মাপ চাই। আবির, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? দেখ, তোর পরিচিতি বলে বেশি কিছু বলছি না, তাই বলে এই না যে ওরে মাফ করে দিব। শালাকে এর থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? কয়েক ঘা লাগিয়ে দে। মাহিম গালে হাত দিয়ে বলল। মাহিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিয়াম আর মারুফ আবিরকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আবির বুঝতে চায় না। সে যদি মাহিমের মুখের দিকে তাকালো, কি নিষ্পাপ চেহারা, চশমা পরা অবস্থায় খুব ইনোসেন্ট লাগছে। সে যদি এক কথায় ক্রাশ খেলো। কে রে সেজুতি, তুই কি চাস? তুই যদি বলিস আরো কঠিন শাস্তি দিব। আবির, এই বিষয়টা বাদ দে। এমনিতেই মাহিমের আজ প্রথম দিন। আর প্রথম দিন ওর চোখ সেজুতির উপর পড়ছে। বিশ্বাস করেন ভাই, আমি তারে দেখিনি। সে তো হঠাৎ আমার সামনে চলে আসছে। তোরে কথা বলতে গিয়ে বলেছি। এটা বলে আবির তেড়ে গেল, কিন্তু নিয়াম আর মারুফ আটকে ধরল। মাহিম নিজের ভুল স্বীকার করার জন্য রেডি হলো, কারণ সে চায় না একটু সমস্যার জন্য নিজের বন্ধুরা বিপদে পড়ুক। ছোট ধাক্কা বিষয়ে বড় হয়ে গেছে, তাই চারপাশে সবাই দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথাই রাজি। আমি ওনার পা ধরে মাপ চাইব। মাহিম ইনোসেন্ট ফেস নিয়ে বলল, যেটা দেখে সে যদি আরেক দফা ক্রাশ খেলো। মাহিমের কথা শুনে মারুফ আর নিয়াম অবাক হয়ে গেল। তোর মাথা ঠিক আছে? তুই কে? চুপ কর, আমি ঝামেলা চাই না। আমার এই সব একদমই ভালো লাগে না, তাই আমি ওনার পা ধরে মাপ চাইব। এই তো বুদ্ধিমানের কাজ, নাহলে কঠিন শাস্তি দিতাম। মাহিম নিজের চশমা ঠিক করে সেজুতির দিকে এগিয়ে গেল। খানিক সেজুতির দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল আর বলতে লাগলো, দুঃখিত, আমি আপনার সাথে ধাক্কা খেয়েছি আর ইয়েটা করছি। মাহিমের কথা শুনে সেজুতির লজ্জা পেল। পা ধরে মাফ চা। আবিরের কথা শুনে মাহিম কিছু সময় দাঁড়িয়ে থেকে সেজুতির সামনে বসতে গেল, কিন্তু সেজুতি সাথে সাথেই না বলে উঠল।
না না, তোমাকে মাপ চাইতে হবে না, আমি তোমাকে মাপ করে দিয়েছি। তাছাড়া এখানে তোমার একলার কোনো দোষ নাই, আমারও দেখে চলা উচিত ছিল। সেজুতির কথা শুনে তার বাকি বন্ধুগুলো অবাক হয়ে গেল, আর মারুফেরা খুশি হয়ে গেল। সেজুতির কথা শুনে আবির খুব রেগে গেল। মাহিমকে চলে যাবার সময় বলল, সাবধানে থাকিস, তুই আমার নজরে পড়ে গেছিস। তারপর কি রে সেজুতি, তুই ওরে ছেড়ে দিলি কেন? তো কি করব, সে তো বলেছে দেখে শুনে ধাক্কা দিইনি ইচ্ছে করে। তাই বলে তুই ওরে ছেড়ে দিবি? শাস্তি তো দিতে পারতি। এই সব কথা বাদ দে, সেজুতির কিসের সিনটা কিন্তু সেই ছিল। ভার্সিটির সবাই ফ্রিতে রোমান্টিক সিন দেখলো। দেখ, এটা ভুল বশত হয়েছে, তাই পাতে, না হলে খুব খারাপ হয়ে যাবে। সেজুতি বলল। নূপুরের কথা শুনে কিছু সময় আগের কথা মনে পড়ে গেল। সেজুতি মনে মনে বলল, ইস, জীবনে প্রথম কিস, ছেলেটি তো ভুল করে দিয়ে ফেলেছে। এখানে আমার রাগ হবে না, আমার অন্যরকম ফিলিংস হচ্ছে। কেন? তোর কত বড় সাহস, তুই আমার ভালোবাসার মানুষকে আমার সামনে কিস করেছিস, যাকে আমি কোনোদিন ছুঁয়েও দেখিনি। আর তুই, তোরে আমি ছাড়বো না মাহিম। আবির নিজের মনে মনে কথাগুলো বলে একবার সেজুতির দিকে তাকিয়ে মাহিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আচ্ছা চল ক্লাসে যাওয়া যাক, অন্যদিন খাওয়াবো তোদের, আজ ক্লাস করব, অনেকদিন ক্লাস করা হয়নি তো। তাই ঠিক আছে চল। ক্লাসে গেলেই তো আমার পছন্দের মানুষটাকে ভালো করে দেখতে পারবো। সেজুতি মনে মনে বলল। সেজুতির থেকে ক্ষমা চেয়ে মাহিম, নিয়াম আর মারুফ স্যারের রুমে যেতে লাগলো। কিরে নিয়াম, দেখছিস আজ ওরা মাহিমকে ছেড়ে দিল। অন্যদিন তো ওদের সাথে যে ঝামেলা করে তাকে কেলিয়ে সোজা করে। আমিও সেটাই ভাবছি। কিরে, আমাকে মারিনি বলে তোরা এই আফসোস করছিস? আরে না, কিছু না। আচ্ছা, এরা কারা যে তুই ভীতু হয়ে কথা বললি? শুধু আমি না, ভার্সিটিতে সবাই তাদের সাথে ভীতু হয়ে কথা বলে। কেন কেন? আবির হলো এমপি কামরুলের ছেলে, অনেক ক্ষমতা তাদের। আর ওই সেজুতি নর্মাল পোশাকে থাকলেও সে হলো ঢাকার বড় বিজনেসম্যান রবিউলের মেয়ে। আর তার সাথে বাকিরা সব ঢাকার বড় বড় লোকেদের সন্তান। এবার বুঝলাম, এই জন্য আমাদের রাগী মারুফ ওদের সামনে চুপ হয়েছিলি, গরম হয়ে কথা বললি না। তুই ওদের সামনে ঝামেলা করবি না। ওই মেয়ে আমাকে কিছু বলল না, আবির এত ঝামেলা করলো কেন? ওই সেজুতি কিছু করলো না কেন জানি না, তবে আবির সেজুতিকে পছন্দ করে। আর তুই পড়ে যাবার পর একটা কাজ করেছিস, এই জন্য রেগে গেছে। বুঝছি, আর হাসতে হবে না, ভুল বশত হয়েছে। হ্যাঁ, এখন কথা না বলে স্যারের রুমে প্রবেশ কর। তিনজনের কথা বলতে বলতে ডিপার্টমেন্টের হেড অফিসে সামনে চলে আসলো। মাহিম অনুমতি নিয়ে প্রবেশ করলো, সাথে বাকি দুইজনও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোনো দরকার ছিল মারুফ? আসলে স্যার, আমার বন্ধু ট্রান্সফার নিয়ে এখানে আসছে। কি এই তৃতীয় বর্ষে কিভাবে? স্যার, কাগজ দেখেন, সব বুঝে যাবেন। মাহিম স্যারের সামনে তার কাগজ দিল। কাগজে এমন কিছু ছিল যেটা দেখে স্যার চুপ হয়ে গেল, আর কিছু জিজ্ঞেস করলো না। স্যার, তৃতীয় বর্ষে কি ট্রান্সফার হয়? আরে হয়। মাহিম তোমার নাম? সে যাই হোক, তোমার সব কাগজপত্র আমি দেখে নিয়েছি, আর তুমি ভার্সিটিতে এডমিট হয়ে গেছো। চাইলে আজ থেকে ক্লাস করতে পারো। ঠিক আছে। কোনো গোলমাল আছে নাকি? স্যার, কথাটা কেমন যেন লাগলো। মারুফ মনে মনে বলল, কি ভাবছিস এত? কাজ হয়ে গেছে, চল। ও আচ্ছা, চল। কি এত ভাবিস আল্লাহ জানে? কিছু না, চল। হিহি, আমি ঠিকই বুঝতে পারছি তুই কি ভাবছিস, কিন্তু যতই ভাবিস না কেন এর কুল কিনারা খুঁজে পাবি না। মাহিম মুচকি হেসে নিজের মনে মনে কথা বলল। তিন বন্ধু স্যারের রুম থেকে বেরিয়ে গেল। সাধারণ পোশাকে অসাধারণ কেউ, ভেরি ইন্টারেস্টিং। এই সাধারণ ছেলের জন্য এত বড় মাপের লোক সুপারিশ করেছে, ভাবতেও অবাক লাগে। স্যার বিড়বিড় করে বলল। তিন বন্ধু মিলে নিজেদের ক্লাস রুমে চলে আসলো। তিনজন গিয়ে মাঝামাঝি একটা বেঞ্চে বসলো। সবাই মধ্যবিত্ত বা বড়লোক ছেলে মেয়ে, তবুও পোশাক অনেক স্মার্ট, একমাত্র মাহিমের ছাড়া। এর জন্যই মাহিম ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই হাসাহাসি শুরু করে দিল। এটা দেখে মাহিম মাথা নিচু করে নিল। কিছু মনে করিস না, এরা এমনই, মানুষকে এরা বুঝতে পারে না। একটু খুঁত পেলে এরা সেটাকে নিয়ে হাসি তামাশা করবেই।
আরে কি মনে করব, আমি যা ওরা সেটাই বলছে। ধর, নিজেকে কখনো ছোট ভাববি না। তুই নিজে যদি ছোট ভাবিস তাহলে অন্যরা তো ছোট ভাববেই। তুই কথাটি একদম ঠিক বলেছিস মারুফ। আর মাহিম, এই কথাটা সব সময় মনে রাখবি। আচ্ছা ঠিক আছে। একজন এসে মাহিমকে বলল, কিরে মারুফ, তোদের সাথে এই ভিখারিটাকে? দেখ সাহেব, ও ভিখারি না, ও আমাদের বন্ধু, নাম মাহিম। তোদের রুচি এত খারাপ যে খ্যাতের সাথে বন্ধুত্ব করিস? ইস, কি পোশাক পরে আছে! রাস্তার ফকিরও ওর থেকে ভালো পোশাক পরে। সাহেবের কথা শুনে আরেকটা ছেলে এসে বলল, আরে কাদের কি বলছিস? ওরাই তো হাফ খেত, তাই ওদের রুচি সম্পর্কে তুই জানবি না। ছেলেটার কথা শুনে ক্লাসের বাকিরা হেসে দিল। দেখ, আমরা কি করব না করব সেটা আমাদের বিষয়, তোরা তোদের রাস্তা দেখ। আমরা কার সাথে থাকবো, বন্ধুত্ব করব, সেটা আমরা ভাববো। তাই এখানে থেকে যা তো। তাড়িয়ে দিচ্ছিস? এর ফলাফল ভালো হবে না। এটা বলে ছেলে দুইটো নিজের জায়গায় গিয়ে বসলো। এই সব কথা শুনে মাহিম মারুফের বেঞ্চ থেকে উঠে পেছনের দিকে চলে গেল। আরে কোথায় যাচ্ছিস? উঠলি কেন? কিরে, কথা বলছিস না কেন? চলে আসলি কেন? তো কি করব? দেখলি না আমি তোদের সাথে ছিলাম বলে কত কথা শুনতে হলো তোদের। এক চড় মারবো তোকে। কে কি বললো সেটা তোরে কে দেখতে বলছে? আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তো তোর সমস্যা কি হচ্ছে? আমার সমস্যা হচ্ছে কারণ আমার জন্য আমার বন্ধুরা কথা শুনছে, সেটা আমি চাই না। বন্ধু যখন ভাবিস তাহলে এইসব কথা কান দিবি না। চল আমাদের সাথে বসবি, আর যদি এমন করেছিস তাহলে তোর সাথে বন্ধুত্ব রাখবো না। মারুফ একটু গরম গলায় বলল। মাহিম ইনোসেন্ট হয়ে নিয়ামের দিকে তাকালো। নিয়াম মুখ ঘুরিয়ে নিল। কি আর করা, আবার আগের জায়গায় বসে পড়লো। ইনোসেন্ট ফেস নিয়ে তাকানোর সময় মেয়েদের সাইডে বসে থাকা সেজুতি মাহিমকে দেখলো। সেজুতি তো অবাক, আবার তো ক্রাশ খেলো। ইস, কে যে এই ছেলেকে ওই ইনোসেন্ট ফেস নিয়ে তাকাতে বলে। ইস, কি ইনোসেন্ট বয় লাগে। চশমার জন্য আরো বেশি ইনোসেন্ট লাগে। সেজুতি মাহিমের দিকে তাকিয়ে কথা ভাবলো। এরই মাঝে ক্লাসে স্যার আসলো। এসেই সবার সাথে মাহিমকে পরিচয় করিয়ে দিল, আর সবাই বন্ধুত্বপূর্ণ আচরণ করতে বলল। সে যদি মাঝে মাঝে মাহিমের দিকে তাকাচ্ছে, এটা আবির ঠিক খেয়াল করছে আর রাগে ফুলছে। একবার পেছনে মাহিমের দিকে তাকালো আবির। আবির দেখলো মাহিম মন দিয়ে ক্লাস করছে। এদিকে, আবির, তোমার এবার কাজটা নিজ হাতে করতে হবে। প্রতিবার ওই এমকে আমার কাজে বাধা দিচ্ছে, এবার তুই কিছু কর আর ডিলটা ভালোভাবে সম্পূর্ণ কর। ঠিক আছে বাবা, আজ থেকে তোমার সব কাজ আমি করব, আর একেবারে ড্রাগস ডিল করতে আমি যাব। তুমি শুধু ঠিকানা বলে দিবে। ঠিক আছে, তাহলে তুই আজ রাতে গোডাউন থেকে মাল নিয়ে এই জায়গায় যাবি যেখানে লোক থাকবে। আর বলতে হবে না বাবা, মনে আছে এইবার প্রথম আমি এই কাজ করছি। সেটাও ঠিক, আমি তো ভুলে গিয়েছিলাম আমার ছেলে এই কাজে উস্তাদ। হ্যাঁ, আজ পর্যন্ত আমাকে কেউ ধরতে পারেনি, এবারও পারবে না, তুমি দেখে নিও। এই বিশ্বাস আমার আছে আবির। আর তুই এমকে খোঁজার চেষ্টা কর। ঠিক আছে বাবা, তাই হবে। হ্যাঁ, কিন্তু সাবধানে, এমকে কিন্তু আমাদের মতো মাফিয়া নয়, সে হলো রকস্টার। তাকে খোঁজা সহজ হবে না। হ্যাঁ, কিন্তু আমার কাছে কোনো কাজ সহজ নয়, যে কাজ হাতে দিই সেটা সফল হয়ে ছাড়ি। এবার যেন সেটা হয়। এই কথা বলে আবির আর তার বাবা কামরুল বসে মদ পান করতে লাগলো আর বিভিন্ন কথা বলতে লাগলো। সন্ধ্যার পর সব বন্ধু মিলে আড্ডা দিচ্ছে আর রান্না করছে। আড্ডা দেওয়ার মাঝে নিয়াম বলে উঠল, এই রাজু, নাফিস, আজ ভার্সিটিতে কি হয়েছে জানিস? ভার্সিটিতে কি হয়েছে সেটা তোরা জানিস? তাই না বললে জানবো কেমনে? আরে আজ আমাদের মাহিম ভার্সিটিতে সুন্দরী মেয়ে সেজুতিকে জড়িয়ে ধরে পড়ে গেছে, সাথে কিসও করেছে। আরে মামা বলিস কি? তারপর? রাজু খুব এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলো। মাহিম তো বেচারা কেটে পড়তে পারলে বাঁচে, আর নিয়াম মারুফ মুখ টিপে টিপে হাসছে। তারপর আর কি, লম্বা এক কিস করলো, এটা ভার্সিটির সবাই দেখলো। ওরে, আমরা এটা মিস করলাম রে, এতদিন ভার্সিটি না গিয়ে সব হলো। আরে ভাই, এটা তো কিছু না, কিন্তু আমরা এতদিন ভার্সিটিতে যাচ্ছি, আমরা এই হাক করতে পারলাম না, কিন্তু তুই একদিনে গিয়ে লম্বা কিস। তোরা চুপ কর,
ওইটা অন্যভাবে হয়ে গেছে অসাবধানতায়। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আচ্ছা মারুফ, ওরা মহিলাকে কিছু বলল না, বিশেষ করে আবির। ভার্সিটিতে সবাই জানে সেজুতেকে আবির ভালোবাসে। সেটা আর বলতে অনেক কাহিনী। এটা বলেই সব ঘটনা খুলে বলল মারুফ, যেটা শুনে বাকি দুইজন অবাক। সেজুতি কিছু বলেনি? আমি তো অবাক। আমার মনে হয় সেজুতি এক কথায় মাহিমকে মন দিয়ে ফেলেছে। আরে ভাই, তোর একটা ছোট বিষয়কে কোথায় নিয়ে যাচ্ছিস? দেখে নিস। আরে ওটা ভালো কপালে। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন খাওয়া দাওয়া করা যাক। এই শীতের রাতে বেশি সময় বসে থাকা যায় না। মারুফের কথা সবাই সহমত পোষণ করলো। মাহিম তো আগেই, কারণ এখানে বসে থাকলে সবাই ওকে নিয়ে পচাবে। রাতে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো পড়তে লাগলো। রাজু আর নিয়াম ঘুমিয়ে পড়লো। কি আছে তোমার ওই চোখে? তোমার ওই ইনোসেন্ট ফেস, যেটা আমাকে বারবার মনে পড়ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মুখটাই কেন আমার চোখের ওপর ভাসে? আমি কি প্রথম দেখায় তোমাকে মন দিয়ে ফেললাম? এই না না, এসব কি ভাবছি আমি কেন ওই ছেলের কথা ভাবছি? ধুর, আমার কি হলো? নিজের বিছানায় শুয়ে মনে মনে এগুলো ভাবতেছিল সেজুতি। চোখ বন্ধ করতেই তার চোখের সামনে সকালের দৃশ্য ভেসে উঠল। সাথে সাথে চোখ খুলে ফেলল। না, এটা কি হচ্ছে আমার সাথে? আমি কি না, আর ভাবতে পারছি না। ওইসব নিয়ে ভাবলে চলবে না। আমাকে আমার কাজ সুন্দরভাবে করতে হবে। মিশন যেইভাবে হোক শেষ করতে হবে। সেজুতি যতই মাহিমের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাচ্ছে, কিন্তু পারছে না কোনো রকম ভাবে। কেমন আছো আরকে? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শোনো, এত রাতে তোমাকে যে কারণে ডিস্টার্ব করা। কি যে বলেন স্যার, জানেন তো রাতে আমাদের যোগাযোগ করার সঠিক সময়। আচ্ছা শোনো, তোমার মিশন কত দূর? চলছে তেমনি। আচ্ছা, এই কেসের পাশাপাশি আর একটি কেস নিতে হবে। স্যার, একটা সলভ করতে পারলাম না, আবার আরেকটা। সমস্যা নেই, তুমি চাইলেই পারবে। আর তোমাকে সাহায্য করার জন্য একজন মেয়ে আছে। কেসে? তোমাকে আমি তার ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, দেখে নিও। আচ্ছা স্যার। সাবধানে করবে, দ্বিতীয় কেস অনেক কঠিন। তোমাকে রকস্টারের সাথে লড়তে হবে। সমস্যা নেই, আমি সবার সাথে লড়তে প্রস্তুত আছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি এখন। ফোন কেটে দেওয়ার পর আর কি নিজের ফোনে কিছু ফাইল দেখতে লাগলো। বলতে গেলে ইমেলে আসা মেয়েটির ছবি দেখে অবাক হয়ে গেল, কারণ মেয়েটি আর তার খুব পরিচিত। বাহ, এই মেয়েটি ভালো হয়েছে, এই জায়গায় দুইজন। আর কে এটা বলে মুচকি হেসে নিজের রুমে এসে চারপাশে চোখ বুলিয়ে মুচকি হেসে ঘুমিয়ে পড়ল। সমুদ্র বন্দরে একটা জাহাজ থেকে বিভিন্ন পণ্য নামাচ্ছে লেবাররা। তখনই সেখানে কয়েকটা গাড়ি এসে ভরে গেল। গাড়ি থেকে লোক নেমে গুলি করতে লাগলো। সাথে সাথে সব লেবার ভয়ে পালিয়ে গেল। এই যা, তোরা গিয়ে এই জাহাজে লুকিয়ে থাকা সব ড্রাগস বের করে নিয়ে ট্রাকে তোল। ঠিক আছে। নয়নের কথা শুনে সবাই ড্রাগস জাহাজ থেকে নামিয়ে ট্রাকে তুলতে লাগলো। আর নয়ন সিগারেট ধরিয়ে টানতে লাগলো আর বলতে লাগলো, আরে তাড়াতাড়ি কর, পুলিশ আসতে পারে। ভাই। নয়ন নিজের ফোন বের করে কাউকে ফোন দিল, কিন্তু ফোন রিসিভ হলো না। আবার ফোন দিল, কিন্তু রিসিভ হলো না। আবার ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ করলো। অপর পাশের ব্যক্তি আর চাপা কণ্ঠে শোনা গেল, তুই জানিস না আমি কোথায় থাকি? দেখছিস ফোন ধরছি না, তাও বারবার ফোন দিচ্ছিস কেন? মরার শখ উঠেছে নাকি? সরি ভাই, আমার খেয়াল ছিল না। নয়ন কাঁপতে কাঁপতে বলল, এখন না কেঁপে তাড়াতাড়ি বল। ভাই, আজকে সব মাল চলে আসে। ঠিক আছে, সব গোডাউনে গিয়ে রাখ, আমি কাল আসছি। ঠিক আছে ভাই। আর আজকের মতো যেন না হয় রাতে ফোন দিবি না। ঠিক আছে। নয়ন ফোন কেটে দিল। এভাবেই আস্তে আস্তে পুরো দেশে ছড়িয়ে দিব আর কোটিপতি হয়ে যাব, বিকজ আই অ্যাম এ ডেভিল। উফ, ডেভিল ভাই কি রাগী। আমার তো একটু হলেই জান বেরিয়ে যেত, ফোন দেওয়া ভুল হয়েছে। নয়ন সিগারেট শেষ করে সবাইকে দ্রুত কাজ করতে বলল এবং কিছু সময় হবার পর সব কাজ শেষ করে গাড়ি নিয়ে বন্দর ফাঁকা করে চলে গেল। পরের দিন সব বন্ধু একসাথে ভার্সিটিতে এসেছে। ক্লাস শেষ হতে এখনো দেরি আছে, তাই সবাই মিলে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে।
আচ্ছা মাহিম, আজ কি তোর কিসওয়ারি তোর সাথে কথা বলতে আসবে? আরে ধুর, কি বলিস এইসব? আমার সাথে কথা বলতে কেন আসবে? আমার থেকে কত ভালো ভালো ছেলে আছে। আরে মাহিম, তুই বিষয়টা এখনো বুঝলি না? তোরা কিসের কথা বলছিস? ইনোসেন্ট ফেস নিয়ে বলল, শালা সত্যি তুই পুরো ইনোসেন্ট বয়, কিছু বুঝিস না। দেখ, আমাকে একদমই ইনোসেন্ট হাবা বলবি না। আমি একদমই এইসব না। নিজের চশমা নেড়ে বললাম। ঠিক আছে, বুঝলাম। আমরা এইভাবে সবাই আড্ডা দিচ্ছে আর অন্যদিকে দূর থেকে মাহিমকে দেখছে। এই দেখা যেন তার শেষ হচ্ছে না। কি রে সেজুতি, ওই দিকে তাকিয়ে কি দেখছিস? কোনো কথা নেই। কি রে, কোন রাজ্যে হারিয়ে গেলি? এটা বলেই সাথী সেজুতিকে ধাক্কা মারলো। সাথে সাথে সেজুতি হুঁশ ফিরল। আরে কি হয়েছে? ওইদিকে তাকিয়ে কি দেখিস? কখন থেকে ওরা সবাই তোরে ডাকছে? আরে তেমন কিছু না, বল কি বলবি? কিছু না, আমরা সবাই কথা বলছি আর তুমি চুপ করে আছো এই জন্য। ও আচ্ছা, এমনিতেই তোরা কথা বল, আমি শুনছি। আচ্ছা সেজুতি, তোর কি হয়েছে বল তো? আরে ভাই, তোরা বিশ্বাস কর, আমার কিচ্ছু হয়নি। না হলেই হলো। আচ্ছা, তুই আবার প্রেমে টেমে পড়সনি তো? আমার সেটাই মনে হচ্ছে। আরে না, কিন্তু একজনকে ভালো লেগেছে খুব। কে রে সে? বলবো তোদের পরে। সে যদি কাউকে পছন্দ করে, এটা শুনে আবির খুশি হয়ে গেল, কারণ সে মনে করেছে সে যদি তাকে পছন্দ করে। ভার্সিটি থেকে ফিরে এসে সবাই দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম করে নিল। বিকেলের 4টার দিকে সবাই নিজেদের কাজের জন্য বের হলো। রাজু, মারুফ আর মাহিম একসাথে একটা বড় রেস্টুরেন্টে প্রবেশ করলো। আরে খাবার খেতে নয়, এখানে তারা কাজ করে। মারুফ মাহিমকে নিয়ে এসে ম্যানেজারের সাথে পরিচয় করে দিল। মারুফ আর রাজু এখানে অনেক দিন থেকেই কাজ করে আর খুব বিশ্বস্ত। তাদের অনুরোধে তোমাকে আমি কাজ দিচ্ছি, আশা করি ঠিকমতো দায়িত্ব পালন করবে। ঠিক আছে স্যার, আমি খুব ভালো করে করার চেষ্টা করব। গুরু আর তোমরা দুইজন ওকে একটু হেল্প করবে, নতুন তো, আর সব বুঝিয়ে দিও। ঠিক আছে ভাই। ম্যানেজার নিজের কাজ করতে লাগলো আর তারা 3জন ওয়েটার এর পোশাক পরে নিজেদের কাজ শুরু করে দিল। বুঝলি মাহিম, তুই খুব সহজে কাজ পেয়ে গেলি, কিন্তু আমি যখন ঢাকাতে নতুন আসি কেউ আমাকে কাজ দেয়নি। অনেক চেষ্টা করার পর যখন ব্যর্থ হলাম, তখন মারুফের দোয়ায় এই কাজ। বুঝলাম, মারুফ সবাইকে সাহায্য করেছে। এর প্রতিদান একদিন অবশ্যই দিব। তোর এসব বাদ দে। কাস্টমার আসলে তারা খাবার দিচ্ছিল আর বাকি সময় গল্প করছিল। রাতে অন্ধকারে বাইপাস সড়কে অনৈতিক কাজ ঘটে চলেছে, যেটার সাক্ষী অন্ধকার রাত আর চারপাশে থাকা পোকামাকড় আর গাছপালা। ড্রাগস ডিল করছে আবির, সাথে তার 2টা লোক। সব টাকা এনেছেন তো? সব নিয়ে আসছি, কিন্তু মাল ভালো হবে তো? এই আবিরের মালে কোনো খাদ থাকে না। বুঝতে পারছি, মাল দেখি। এই বিটকেস খুলে মাল দেখ। আবিরের কথা শুনে লোকটি ড্রাগস দেখালো, যেটা দেখে দুজন ইশারা করে সুটকেস খুলে টাকা দেখালো। দুজন সুটকেস পাল্টাপাল্টি করে নিল। লোক দুটো যখন চলে যাবে, চারপাশ থেকে আবিরের লোক ঘিরে ধরলো। এটা দেখে ওই লোক দুটো অবাক আর পেছনে আবিরের দিকে তাকালো। এত বড় বিশ্বাসঘাতকতা আমাদের সাথে? এলিয়েনকে বিশ্বাস করতে নেই। তোকে আমার বস ছাড়বে না। আগে নিজে তো বেঁচে দেখা, তারপর না হয় দেখা যাবে। এটা বলে আবির ওই 2জনকে গুলি করে মেরে ফেলল। ইশারা দেওয়ার মাত্রই একজন গিয়ে ড্রাগসের সুটকেস নিয়ে এসে আবিরের কাছে দিল। লাশ দুটো এভাবে থাক, এখানে যাওয়া যাক। আবির নিজের ডিল শেষ করে নিজের বাসায় গিয়ে যেতে লাগলো। হ্যালো, আর কে বলছি? জি স্যার, বলুন। একটি মেয়ের কণ্ঠের অপর পাশ থেকে বলল, তোমার ভার্সিটিতে কাজ ভালো চলছে, ভিপি ব্যাপারে আরো ভালো করে তদন্ত করো। বোঝেন তো, সে পাওয়ারফুল মানুষ, প্রমাণ লাগবে, শক্ত প্রমাণ, তাছাড়া কিছু করতে পারবে না। আপনার কথা বুঝতে পারছি স্যার, আমি খুব সাবধানেই কাজগুলো করব। গুড। স্যার, আপনি কি আমার সাথে দেখা করবেন না? এত তাড়া কিসের? খুব জলদি হঠাৎ করে আপনার সামনে চলে আসবো। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, তুমি ভার্সিটিতে গিয়ে মারুফের দলের সাথে বন্ধুত্ব করো। কেন স্যার ওদের সাথে বন্ধুত্ব করতে যাব? আমাকে উল্টা করে প্রশ্ন করছো?
সরি স্যার, ভুল হয়েছে। এর পরের থেকে যেন এমন না হয়। ঠিক আছে। ওদের সাথে বন্ধুত্ব করতে বলেছি কারণ তার আমার সন্দেহ হয় এই জন্য। ঠিক আছে, সেটাই হবে। আর কে আরো কিছু উপদেশ দিয়ে ফোন কেটে দিল। এবার কোথায় যাবে বন্ধু? তোমার জন্য তো স্পেশাল মানুষ নিয়ে আসছি। ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে। দৈনিক ক্লাস শুরু আগে সবাই আড্ডা দেবেই। আজও তার ব্যতিক্রম হয়নি। সবাই কথা বলছিল, তখনই সেখানে সেজুতির আগমন হয়। এটা দেখে মারুফ বলল, আরে তুমি হঠাৎ আমাদের এখানে? কেন, আসতে বারণ আছে নাকি? আরে তা হবে কেন, কোনোদিন তো দেখলাম না আমাদের সাথে কথা বলছো বা আসছেন। আগে হয়তো আসিনি, কিন্তু আজ আসলাম একটা কারণে। মাহিমের দিকে আর চোখে তাকিয়ে। ও আচ্ছা, তাহলে বলেন, কোনো দরকার আসছেন? আমি কি তোমাদের বন্ধু হতে পারি? সেজুতি হাত বাড়িয়ে বলল। কি? চার বন্ধু অবাক হয়ে বলল, শুধু মাহিম বাদে। অবাক হওয়ার কিছু নেই, আমি সত্যি বলছি। না মানে, তুমি তো কারো সাথে বন্ধুত্ব করো না, তাও গরিবের সাথে তো নয়। আগে কথা বাদ দাও, আমি এখন তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, তাই করবে নাকি বলো? আমরা 5 জন ছেলে আর তুমি একলা মেয়ে, তাও বন্ধুত্ব করতে চাও? কে বললো আমি একলা? আমার সাথে আমার বাকি বন্ধুরাও আছে। কি রে, তোরা কি বলিস? তুই যেটা ভালো বুঝিস সেটা কর। আচ্ছা ঠিক আছে, বন্ধু করতে রাজি আছি, কিন্তু কখনো বড় লোক হয়ে আমাদের তুলনা করা বা অপমান করা যাবে না। আরে পাগল নাকি, এটা কখনো ভাববো না। তোরা বল, কথা তোর। ঠিক আছে। আর হ্যাঁ, আমাদের সাথে থাকা অবস্থায় কাউকে র্যাগিং করা যাবে না। তুমি কি মানবে তোমার বন্ধুরা? আমি যেটা বলবো সেটাই শুনবে। ওকে। তাহলে আজ থেকে আমরা বন্ধু। তারপর সেজুতি, সাথী আর নূপুর, ওদের সাথে ভালো করে পরিচয় হলো। সাথী আর নূপুর একটু অন্যরকম ফিল করছে, কিন্তু সেজুতি খুব ভালো করে আড্ডা দিচ্ছে। মাহিম বরাবর চুপচাপ বসে আছে। সেজুতি মাঝে মাঝে মাহিমের দিকে তাকাচ্ছে, যেটা নাফিস মারুফ ভালোই লক্ষ্য করছে। বাকি তেমন গুরুত্ব দিচ্ছে না। আজ আবির আর আরিফ আসেনি, তাই বন্ধু মহলে আড্ডা দিতে পারলো না। আর মাহিমের মারুফের সাথে বন্ধুত্ব করেছে জানতে পারলে কি করবে সেটা ওরাই ভালো জানেন। রাতের অন্ধকারে গোডাউনের মুখোশ পরা অবস্থায় দাঁড়িয়ে আছে ডেভিল, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার লোক। নয়ন, নারী পাচারের ডিলটা কি সম্পূর্ণ হয়েছে? জি ভাই, গতকাল হয়েছে আর খুব ভালোভাবেই পৌঁছে গেছে। ভেরি গুড। আগামীকাল যে ড্রাগস আর পরশু যে ইয়াবা ডিল হবে সেটা খুব সাবধানে করবে, কারণ সেটা অনেক টাকার ডিল। যদি কোনো রকমের তাহলে জান দেওয়া লাগবে। ঠিক আছে ভাই, আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। গুড। ডেভিল কথা বলতেছিল, তখনই তার নজর পড়ে তার দলের মাঝে থেকে একজন এসব কথা ভিডিও করছে। দেখা মাত্রই ডেভিল নিজের বন্দুক বের করে তার পায়ে গুলি করে দিল। লোকটির সাথে সাথে চিৎকার করে উঠল। নিজের বসের এমন কাজ দেখে সবাই অবাক হয়ে গেল। ভাই তুমি ওকে গুলি করলে কেন? সেটা ওর কাছে গিয়ে দেখ, ওই শালায় সব ভিডিও করতেছিল। কি বলেন ভাই? কি বলছি আমি? ওর কাছে যা আর ধরে আমার কাছে নিয়ে আয়। চিৎকার করে ডেভিল বলল। ডেভিলের চিৎকার শুনে সবাই কেঁপে উঠল। তাড়াতাড়ি নয়ন গিয়ে সেই লোকটার কলার ধরে ডেভিলের সামনে দিয়ে আসলো। লোকটি পায়ের ব্যথায় ছটফট করছে। তোকে কে পাঠিয়েছে? নাম কি তোর? ভাই, আমাকে কেউ পাঠায়নি। তাহলে ভিডিও করলি কেন? কে তুই? কোন পুলিশ নাকি আর্মি? আমি কিছু না। এমন না শুনতে শুনতে ডেভিল রেগে গেল, আর সাথে সাথে লোকটির হাতে গুলি করলো। লোকটি কলার চেপে ধরে ডেভিল বলল, যদি তুই সত্যি সত্যি স্বীকার করিস তাহলে তোকে ছেড়ে দিব। আমি জানি তুই আমার থেকে সব শোনার পর তুই আমাকে মেরে ফেলবি। তুই তো সেই চালাক। এখন সুন্দর করে বল কে তুই? মরে যাব তাও বলবো না। লোকটির এই কথা শুনে তো ডেভিল প্রচুর রেগে গেল, আর সাথে সাথে বুক বরাবর গুলি চালিয়ে দিল। শালা, আমার দলে থেকে আমার সাথে গাদ্দারি করা, যা গিয়ে উপরে গিয়ে ভালো থাকিস। আমাকে মারলি, এতে আফসোস নেই,
কিন্তু তোর জন্য খুব আফসোস হচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি তোর পতন হবে, আর সেটা আমার বস করবে। লোকটি এটা বলে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। লোকটির কথা শুনে ডেভিল চিৎকার করে ডাকতে লাগলো, এই এই, কে আমাকে মারবে বল, কথা বল, চুপ হয়ে গেছিস কেন? ডেভিল চিৎকার করে ডাকলো, কিন্তু লোকটির উত্তর দিল না। এটা দেখে ডেভিল রেগে গিয়ে আরো গুলি করতে লাগলো। সবাই নিজেদের বসের হিংস্রতা দেখে ভয়ে কাঁপতে লাগলো। নয়ন কোনো রকমের ডেভিলকে বলল, বসও মারা গেছে, আপনি শান্ত হন। নয়নের এই কথা শুনে ডেভিল তড়িৎ গতিতে উঠে ঠাস করে চর বসিয়ে দিল নয়নের গালে। তুই থাকতে অন্য কারো দলের গুপ্তচর আমার দলে ঢুকলো কিভাবে বল আমাকে? চিৎকার করে বলল, কিন্তু নয়ন কোনো কথা বলল না। নিজের গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে বলল, কি হলো, কথা বলছিস না কেন? বুঝতে পারিনি ছেলেটি গুপ্তচর হবে, কিন্তু প্রতিবারই সে মেয়ে আগে আর কয়েকটি করে নিয়ে আসতো। আমার এটা দেখে বিশ্বাস করে নিলি? এবার ডেভিল নিজের লোকদের কাছে গিয়ে বন্দুক দেখিয়ে চিৎকার করে বলতে লাগলো, তোদের মাঝে কেউ যদি আমার সাথে গাদ্দারি করিস, আর সেটা যদি আমি জানতে পারি, তাহলে তোদের এমনভাবে মারবো যে কেউ দেখলে তার আত্মা কেঁপে উঠবে। ডেভিলের ভয়ঙ্কর কথা শুনে সবাই মাথা নিচু করে নিল। এটা দেখে ডেভিল মুচকি হেসে বন্দুক ঘোরাতে ঘোরাতে সেই জায়গা থেকে প্রস্থান করলো। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল সকলে। নতুন বন্ধুদের মাঝে সবাই মানিয়ে নিতে পারছে। সাথী নূপুরও খুব ভালোভাবে মাহিমদের সাথে কথা বলছে। আবির আর আরিফ বাইক নিয়ে ভার্সিটিতে আসলো। প্রতিদিনের মতো নিজেদের আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে দেখলো সেখানে কেউ নেই। কিরে, ওরা কি আজ আসেনি? আরে এসেছো তো, আমি সকালে সেজুতিকে ফোন করেছিলাম, তখন বলল, আর এটাও বলল যে কি সারপ্রাইজ দিবে। ও আচ্ছা। আরিফ এটা বলার পর কিছুটা দূরে তার চোখ গেল, যেখানে সেজুতি মাহিমদের সাথে আড্ডা দিতেছিল। আমি হয়তো বুঝে ফেলেছি তোকে কি সারপ্রাইজ দিবে। মানেটা সামনে তাকালে বুঝতে পারবি। আরিফের কথা শুনে আবির সামনে তাকালো আর সাথে সাথে রেগে গেল, কারণ সেজুতি হেসে হেসে অন্যদের সাথে কথা বলছে। সেটা কোনোভাবেই হবে না, এই আবির নিজের জিনিস খুব ভালোভাবেই আদায় করে নিতে পারে। কিন্তু এবার মনে হয় সেটা হবে না। তোর পাখি উড়তে চলছে। পাখির ডানা কেটে দিব বেশি বাড়াবাড়ি করলে। এই আবির হাওলাদারকে তো চিনোই। আবির খুব রেগে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল, এখন চল ওদের কাছে যাওয়া যাক। আরিফের কথা শুনে আবির সম্মতি দিল। দুইজন হেঁটে তাদের কাছে যেতে লাগলো। খুব কাছে আসলে কয়েকটি কথা কানে আসলো। আচ্ছা মাহিম, তুমি আমার সাথে কথা বলছো না কেন? নাকি সেদিনের জন্য কথা বলছো না? আরে না, কি যে বলেন, আমি সেটা মনে রাখিনি। এই জন্য তো সবাই আমাকে বন্ধু ভেবে তুই করে বলছে, আর তুমি আমাকে আপনি করে বলছো, আবার কথাও বলছো না। আরে তেমন কিছু না। আর সে যদি বাদ দে, আমাদের মাহিম একদম হাবা, একেবারে ইনোসেন্ট। দেখ রাজু, একদম ঠিক বলেছিস, আর চশমার জন্য একদম ইনোসেন্ট বয় লাগে। সে যদি আর কিছু বলতে যাবে, সেই সময় আবির তাদের কাছে এসে দাঁড়ালো। কিরে তোরা এখানে কেন? আর আমরা তোদের খুঁজছি। আমাদের জায়গায় আড্ডা না দিয়ে তোরা এখানে কেন? আমরা এখানে তো থাকবো, কারণ এরা আমাদের বন্ধু। কি তোরা এইদের সাথে বন্ধুত্ব করেছিস? করেছি, আর তোরাও করবি। তোর কি এটাই সারপ্রাইজ ছিল? হ্যাঁ, এখন এদের সাথে বসে আড্ডা দে। আরিফ ইশারা করে আবিরকে শান্ত থাকতে বলল, কারণ আবির প্রচণ্ড রেগে যাচ্ছে, যেটা দেখেই বুঝতে পারছে আরিফ। সে যদি দেখলো আরিফ বসলে না, তাই ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি রে আবির, তোরা বসিস না কেন? নাকি এদের সাথে বন্ধুত্ব করতে তোর সমস্যা আছে? আরে একদম না, তোরা যখন বন্ধুত্ব করেছিস তাহলে আমার কোনো সমস্যা নেই। আবির মাহিমের দিকে আর চোখে তাকিয়ে বলল, আবির বসে পড়, অনেক তো আমাদের সাথে আরই করলি, এবার তো বন্ধু হয়ে যা। ঠিক আছে। এই তোরা ক্লাস করবি না? না মিস্টার ইনোসেন্ট, আজ আমরা সবাই আড্ডা দিব। ও আচ্ছা, মারুফ তুই কি বলিস? সে যদি যেটা বললো সেটাই। ঠিক আছে, তোরা গল্প কর, আমি ক্লাস করে আসছি। এটা বলে উঠতে গেলে সেজুতি মাহিমের হাত ধরে টান মারলো। সাথে সাথে মাহিম সেজুতির গায়ের উপর পড়ল।
মাহিম উঠতে গেলে সেজুতি হাত ধরে টান দেয়। এতে মাহিম পড়ে যায় সেজুতিকে নিয়ে। এটা দেখে সবাই হাসছে মুখ টিপে। মাহিম তাড়াতাড়ি উঠে পড়ে। সেজুতির লজ্জায় কথা বলতে পারছে না, কারণ এই কাজ তার জন্য হয়েছে। আবির এগুলো দেখে অনেক রেগে যায় আর নিজের জায়গা থেকে উঠে গিয়ে কোনো কথা ছাড়াই মাহিমকে মারতে লাগলো। বেচারা মাহিম তো মার খাচ্ছে। এত তাড়াতাড়ি এইসব হয়ে গেল যে বাকিরা সামলে উঠতে পারেনি। যখন বুঝলো মারুফ আর বাকিরা আবিরকে আটকাতে চেষ্টা করলো। তোর সাহস কত বড়, তুই সেজুতির উপর পড়েছিস, গতকাল কিস করেছিস, আর আজ এটা তোর খুব বার বেড়েছে না? আজ সব ছুটিয়ে দিচ্ছি। আবির, মাহিমকে ছেড়ে দে, আর মারিস না। ও তো ইচ্ছে করে পড়েনি। দেখ, মাহিমকে মারিস না। মাহিমের বন্ধুরা আবিরকে ধরার চেষ্টা করলো আর বিভিন্ন কথা বলতে লাগলো। এক সময় তারা আবিরকে ধরে সরিয়ে নিয়ে আসলো। ভার্সিটির ক্যাম্পাসে এমন মারামারি দেখে সবাই ঘিরে দেখতে লাগলো। তোরা হাত ছাড় আমাকে, ওর সাহস দেখে অবাক হচ্ছি। সেজুতির সাথে ও। আবির এটা বলল আর জোর করতে লাগলো। মারুফদের থেকে ছাড়া পাওয়ার জন্য এত সময় লজ্জায় সেজুতি চুপ করেছিল। যখন দেখলো আবির মাহিমকে মারছে, সেটা দেখে সেও আবিরকে আটকাতে গিয়েছিল, কিন্তু পারেনি। বাকিরা যখন আবিরকে ধরলো, তখন সেজুতি গিয়ে মাহিমকে মাটি থেকে তুললো। মাহিমের ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। মাহিম নিজের চশমা খুঁজতে লাগলো। এটা দেখে সেজুতি চশমা মাটি থেকে তুলে দিল। মাহিম সেটা চোখে পড়ে নিল। সরি, আপনাকে বিশ্বাস করুন, আমি আপনার গায়ে ইচ্ছে করে পড়িনি। আপনি হঠাৎ টান দেওয়ার জন্য টাল সামলাতে পারিনি। হ্যাঁ, আমি বুঝেছি। তোমার আর বলতে হবে না। তোমার ওই ঠোঁট কেটে গেছে আর রক্ত বের হচ্ছে। ওটুকু কিছু না। হ্যাঁ, ওনাকে বলেছে। এটা বলে সেজুতি নিজের ওড়না দিয়ে মাহিমের ঠোঁটের রক্ত মুছে দিতে লাগলো, কিন্তু মাহিম সাথে সাথে বাধা দিল। দেখুন, আপনি যেটা করতে চাইছেন সেটা করবেন না। এমনিতে অনেক মার খেয়েছে, আর পারবো না। বেশি কথা বলবে না, আমার কাজ আমাকে করতে দাও। সেজুতি চোখ রাঙিয়ে বলল। সেজুতি এমন চোখ রাঙানো দেখে মাহিম চুপ হয়ে গেল আর অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। পাশ থেকে সাথী আর নূপুর এই কথাগুলো শুনে আর সেজুতির কাজ দেখে হাসতে লাগলো, মুখ টিপে টিপে। সেজুতি মাহিমের কাছে সরে গিয়ে ওড়না দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে দিতে লাগলো। আহ! মাহিম ব্যথা একটু শব্দ করে উঠল। সরি। এটা বলেই সেজুতি ফু দিতে লাগলো। মাহিম এবার এক ধ্যানে সেজুতির দিকে তাকিয়ে আছে। সেজুতির রঙিন ঠোঁটদ্বয় তাকে খুব আকর্ষণ করছে, আর মাহিম তো সেজুতির চোখের মায়ায় পড়ে যাচ্ছে। যে সেজুতি এমন কাজ দেখে সবাই অবাক, এমনকি আবিরও। মারুফ, রাজুরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সেজুতি রক্ত মুছে দিয়ে মাহিমের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে আবিরের কাছে গেল। সেজুতি, তুই এইসব কি করছিস? ওরে তুই কিছু না বলে আরও রক্ত মুছে দিচ্ছিস। দেখ আবির, প্রথমত এই জন্য মাহিমের দোষ নাই, আমি টান দেওয়ার ফলে এমন হয়েছে। দ্বিতীয়ত মাহিম আমার বন্ধু, তাই কিছু না বলে রক্ত মুছে দিলাম। আর তোরে এইভাবে মারতে গেলি কেন? ও তোর উপর ইচ্ছে করেই পড়েছে। চুপ! তুই কেমন বন্ধু ভাবিস মাহিমকে, বুঝতে পারছি। সেজুতি, তুই ভুল করছিস। সে যাই হোক, ভবিষ্যতে যেন মাহিমের গায়ে হাত না তোলা হয়। মাহিম, তুই ঠিক আছিস তো? সরি রে, আমরা থাকতে আবির তোকে মারলো। কিরে, কথা বলছিস না কেন? আরে মারুফ, মাহিম কথা বলবে কিভাবে? সে তো সেজুতির চোখের মায়ায় হারিয়ে গেছে। নূপুরের কথা শুনে মারুফ মাহিমকে ধাক্কা মারলো। সাথে সাথে মাহিমের হুঁশ এলো। কিরে, ধাক্কা দিলি কেন? এমনি তোরে ভাবনার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য। মানে? সে কিছু না। সেজুতি মাহিমের কাছে ফিরে আসলো। আজ আর ক্লাস করতে হবে না, সোজা বাসায় চলে যাও। আর তোরাও যা, আর যাবার সময় ওরে মেডিসিন কিনে দিবি। সেজুতি চোখ রাঙিয়ে বলল। ঠিক আছে বোন, মনে রাখবো। তুই এত অধিকার দেখাচ্ছিস যে? তেমন কিছু না, তোরা যা তো। এটা বলে সেজুতি সাথী আর নূপুরকে নিয়ে চলে গেল। মামা, তোর জীবনে ভালোবাসা চলে আসছে। কই? এই যে সেজুতি। ধুর! দেখে নিস, এখন বাসায় যাওয়া যাক। এটা বলেই 5 জন ভার্সিটি থেকে বেরিয়ে গেল। আবে, এদের কিছু না করলে
তোর তো অবস্থা খারাপ হয়ে যাবে, বিশেষ করে সেজুতি তোর থেকে হারিয়ে যাবে। এই আবির সেটা কখনোই হতে দিবে না। খুব তাড়াতাড়ি এদের ব্যবস্থা করব, বিশেষ করে ওই ইনোসেন্ট মাহিমকে। শুধু সঠিক সময়ের অপেক্ষা। যা করার তাড়াতাড়ি করবি, না হলে বুঝতে তো পারছিস। চল এখন ক্লাসে। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। নাফিস আর মাহিম হাঁটতে হাঁটতে বাজার করে বাসায় ফিরছিল আর বিভিন্ন গল্প করছিল। তখনই তাদের সামনে একটা গাড়ি থেকে মুখোশধারী কয়েকটা লোক নেমে আসলো আর কোনো কথা না বলেই মাহিম আর নাফিসকে জোর করে বন্দুক দেখিয়ে গাড়িতে তুললো। কারা আপনারা আর আমাদের কথা নিয়ে যাচ্ছেন? বেশি কথা বলিস না, শুধু একটা কথা শুনে রাখ, আমাদের বস তোকে তুলে নিয়ে যেতে বলেছে। কিন্তু আমাদের শেষ কোথায়? সেটা তুই বসকে গিয়ে জিজ্ঞেস করিস, এখন বকবক করিস না। নাফিস, আমার খুব ভয় করছে। এরা নিয়ে গিয়ে আমাদের মেরে ফেলবে না তো? আরে ভয় পাস না, দেখি কি হয়। এক সময় গাড়ি একটা পুরনো বাড়ির সামনে থামলো। দুজনকে ধরে গাড়ি থেকে নেমে তাদের ভেতরে নিয়ে গেল। বস, আপনার কথা মতো ধরে এনেছি, কিন্তু এটার সাথে আরেকজন ছিল, তাকেও ধরে এনেছি। ভালো করেছিস, কিন্তু সাথে এটা কাকে নিয়ে এসেছিস? মুখটা একটু আলোর কাছে নে। লোকটির কথা শুনে দুজনকে আলোর কাছে নিয়ে আসলো। দুজনের মুখ দেখে সাথে সাথে লোকটা ভয় পেয়ে গেল। দ্রুত এসে নিজের লোকদের চর বসিয়ে দিল। সরি ভাই, বুঝতে পারিনি যে এরা আপনাকে তুলে নিয়ে আসবে। কিছু মনে করবেন না, ছোট ভুল করে ক্ষমা করে দিন। লোকটি নাফিসের সামনে বসে পড়ল। এটা দেখে মাহিম সহ লোক অবাক হয়ে গেল। তারা ভেবে অবাক হচ্ছে তাদের বস কানকাটা আলম সে অন্য কারোর সাথে মাথা নত করছে। ভাই, কেউ যে ওর সামনে বসে আছে মাথা নত করে? সাধারণ একটা ছেলে। কানকাটা আলম এই কথা শুনে আবার নিজের লোককে চড় মারল আর বলল, সাধারণ কাকে বলছিস? সে কে জানিস? জানলে প্যান্ট ভিজিয়ে দিবি। কে সে? সে হলো রকস্টার এমকের সব থেকে কাছের মানুষ বলতে পারিস, যার কথা মতো আমার মতো মাফিয়া চলে। সে আর কেউ না, এমকের ডানহাত এনকে। এই পরিচয় দেওয়ার সাথে সাথেই সবাই হাঁটু গেড়ে বসে পড়ল। মাহিম তো দেখে অবাক হয়ে যাচ্ছে আর নাফিসের দিকে ভীতু চোখে তাকিয়ে আছে। নাফিস তারপর মাহিম আর নাফিসকে কিছু লোক ধরে এনেছিল, মূলত মাহিমকে ধরে আনবে, কিন্তু সাথে নাফিস থাকায় তাকেও ধরে আনছে। তাদের বসের কাছে ধরে আনছে। সে নাফিসকে দেখে বস বলে সম্বোধন করে আর হাঁটু গেড়ে বসে যায়। আমাকে মাফ করে দিন এনকে। ক্ষমা, তুই দুইটা ভুল করছিস। এক, অন্য কাজ করা আর আমাদের তুলে নিয়ে আসা। দ্বিতীয় হলো আমার পরিচয় সবার সামনে তুলে ধরা। বস, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ মাফ করে দিন। এমন ভুল আর কখনো হবে না। আমার হাত খুলে দে। এখনই দিচ্ছি। আলম তাড়াতাড়ি করে উঠে নাফিসের হাতের বাঁধন খুলে দিল। মাহিম তো অবাক হয়ে নাফিসের দিকে তাকিয়ে আছে। এটা দেখে নাফিস মুচকি হাসলো। সবাই নাফিসের কাছে মাফ চাইতে লাগলো। তোদের মাফ করতে পারি, তবে একটা কথা। জি বস, বলুন। তোরা আমাদের তুলে আনছিস কেন? বস, আপনাকে নয়, এই যে আপনার পাশে যে আছে তাকে তুলে আনার কথা ছিল। কি আমাকে? কিন্তু কেন? কারণ মাফিয়া ডেভিল এই কাজ করতে বলেছিল। কোন কারণ? সেটা জানি না। ঠিক আছে, এখন আপাতত আমাদের যেখান থেকে আনছিস সেখানে রেখে আয়। আচ্ছা বস, এক্ষুনি ব্যবস্থা করছি। আর একটা কথা, তোদের ছেলেরা কিন্তু আমার পরিচয় যদি লিক করে তাহলে তোদের খবর আছে। আপনি নিশ্চিত থাকতে পারেন। মাহিম আর নাফিসকে তাদের বাসার কিছুটা আগে গাড়ি এসে নামিয়ে দিয়ে গেল। ভাই, তুই এত বড় মাপের হয়ে এই সাধারণ বেশে কেন থাকিস? আমাকে দেখে আগে ভয় পাওয়া বাদ দে। আমি বাঘ না, তাছাড়া তুই আমার বন্ধু, তোকে কিছু বলবো না। তবু যদি কোনো সময় ভুল করে বসি, তখন তো আপনি আমাকে গুলি করে মেরে দেন। দূর হাদা। আরে তুই যদি আগের মতো ব্যবহার না করিস তাহলে খবর আছে, আর কাউকে আমার ব্যাপারে বলবি না। তাছাড়া ওই বেশে থাকা আমার কাজ ভালো লাগে, এই জন্য।
এখন চুপ করে যা আর ভিতরে ঢোক। দুজন বাসার ভেতর প্রবেশ করলো, সাথে সাথে মারুফ বলে উঠল, কিরে তোরা কি পুরো বাজার তুলে আনছিস? আরে না, এমনি একটু লেট হয়ে গেল। 13/1/2023। সবাই ভার্সিটিতে গেছে, কিন্তু মাহিম আজ ভার্সিটিতে যায়নি। পেটে ব্যথা বলে সবাই ভার্সিটিতে যাবার পর মাহিম বাসা থেকে বেরিয়ে কোথাও চলে গেল। ঢাকা মেট্রো রেল বিশ্বের সবচেয়ে বড় মেগা রেল সিস্টেমের মাঝে একটি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেল সিস্টেম। ঢাকার শহরের পরিবেশের জন্য খুবই উপকারে আসছে, কারণ সবাই খুব দ্রুত নিজেদের কর্মস্থানে পৌঁছাতে পারছে, আবার জ্যাম থেকে অনেকটাই রক্ষা পাচ্ছে। শাহবাগ স্টেশন, ট্রেন থেমে আছে, অনেক যাত্রী উঠেছে। এই ভিড়ের মাঝে এক বৃদ্ধ লাঠি হাতে নিয়ে ঠুকঠুক করতে করতে ট্রেনের ভিতর প্রবেশ করলো। যাত্রী উঠে পড়লে ট্রেন ছেড়ে দিল। বিদ্যুৎ এর চলার কারণে এটি শব্দহীন। এক স্টেশন পার হবার পর বৃদ্ধা লোকটি বাথরুমে গেল, তারপর নিজের চশমা, দাড়ি, গোঁফ সব খুলে ফেললো আর বেরিয়ে আসলো একটি যুবকের চেহারা। সে আয়নায় নিজের চেহারা দেখে বলল, এই রূপে ভালো লাগতেছিল আমাকে। রকস্টার এমকে সব পারে, হি হি। তারপর ছেলেটি নিজের হুডি আর ফিনিক্স মাস্ক পরে নিল, বেরিয়ে আসলো বাথরুম থেকে। বয়েস। ছেলেটির এই কথা শোনার সাথে সাথে কয়েকজন নিজের বন্দুক নিয়ে উঠে দাঁড়ালো আর সবার দিকে তাক করলো। হঠাৎ এমন হওয়াতে সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো। হুশ, একদম চিৎকার চেঁচামেচি নয়। পলিউশন আমার একদম ভালো লাগে না। কে তোমরা আর আমাদের এইভাবে আটকে করলে কেন? এদের বন্দুক নামাতে বলো। চুপ। এমকে ধমক দিয়ে বলল। সবাই কেঁপে কেঁপে উঠল। ধমক দেওয়ার পর আবার চিৎকার করতে লাগলো। এবার এমকে ওদের মাঝ থেকে একজনকে নিয়ে বুকে গুলি করে দিল। সাথে সাথে সে ডেথ। এমন কাজ থেকে দেখে সবাই একদম চুপ হয়ে গেল। এই তো একদম ঠান্ডা পরিবেশ, এটা খুব ভালো লাগে। এই আমাকে ফোন দে। এমকের কথা শুনে তার একজন লোক একটা ফোন এগিয়ে দেয়, তারপর খুব আয়েশ করে বসে একটা নাম্বার তুলে ডায়াল করলো। ট্রেন এক স্টেশনে না থেমে চলে গেল। এটা দেখে স্টেশনের সবাই অবাক হয়ে গেল। কেউ কেউ কমপ্লেন করলো। এমকে ফোন দেওয়ার সাথে সাথে অপর পাশ থেকে ফোন রিসিভ করলো। হ্যালো মিস্টার কামারুল সাহেব, কেমন আছেন? কে আপনি? আমি কে? হি হি, আমি কে জানতে হবে না, শুধু এইটুকু শুনে রাখ, আমার কথা না শুনলে তোর বিপদ হবে। কে রে তুই যে তোর কথা শুনতে হবে? কুল কুল, এত উত্তেজিত হবি না। কে তুই আর আমাকে থ্রেট দিস? জানিস আমি কে? হ্যাঁ জানি তো, তুই হলি কুখ্যাত অপরাধী, ড্রাগস ব্যবসায়ী, আরও কত কি। তাছাড়া তুই এমপি। কে তুই? হি হি, আমি মেট্রো ট্রেন হাইজ্যাক করেছি। রং কি বলছি, সবুর কর। তুই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের আগে আমার দেওয়া অ্যাকাউন্টে যদি 100 কোটি টাকা ট্রান্সফার না করিস, তাহলে এই মেট্রো রেল উড়িয়ে দিব। সে দিঘা আমার কি, তোরে টাকা দিতে যাব কেন? কামারুল, তুই হয়তো ভুলে গেছিস সামনে বছর নির্বাচন। এখন যদি এই ঘটনা ঘটে তাহলে তোর কি হবে ভাব। হি হি। এটা বলে এমকে একটা গুলি ফায়ার করলো। সাথে সাথে সবাই চিৎকার করে উঠলো। কামরুল বুঝতে পেরে বলে উঠলো, এই কাউকে কিছু করবি না। আমি এখনই টাকা ট্রান্সফার করছি, তবুও কাউকে কিছু করবি না। সেটা তোর উপর নির্ভর করছে। গুড, এখন আমাদের কাছে থাকা সব অ্যাকাউন্টে টাকা সমান করে ট্রান্সফার করে দিও। এটা বলে ফোন কেটে দিল। কামরুল চিন্তায় পড়ে গেল, এত টাকা দিতে হবে। তাড়াতাড়ি এসপি কাছে ফোন দিল আর সব খুলে বলল, আপনি তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করেন, আমি এদিকে দেখছি। আর যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আমার কাছে দিন। ওকে। তারপর এসপির কাছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এমকে কে 100 কোটি টাকা ট্রান্সফার করতে লাগলো। বস, টাকা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে বস। কামরুলের অ্যাকাউন্ট থেকে টাকা আসার সাথে সাথে কয়েক হাজার মোবাইল নাম্বারে টাকা পাঠিয়ে দিল।
স্যার অ্যাকাউন্টটি হ্যাক করা হচ্ছে আর টাকাগুলো সেই অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ফোনে ট্রান্সফার হয়ে গেছে। কি? জি স্যার। ঠিক আছে, সবাই পরের স্টেশনে চলো। তোমার টাকা পাঠিয়ে দিছে, এখন কাউকে কিছু করো না। ওরে সাধারণ জনগণের প্রতি এমপির কি দয়া, হাহা। রকস্টার এমকে কথা দিলে কথা রাখে। কি? পরিচয় পেয়ে কামরুল তুতলাতে লাগলো। এমকে ফোন রেখে বলল, সবাই রেডি হয়ে নাও, পরের স্টেশনে নামতে হবে। আর ওদেরকেও জানিয়ে দাও যারা ইঞ্জিন রুমে আছে। ওকে বস। সবাই নিজেদের মতো প্রস্তুত হয়ে নিল। গাইস, বিরক্ত করার জন্য সরি। এমকে কখনো নিরীহ কাউকে মারেনি, আর না মারবে। যাকে গুলি করেছিল সে উঠে দাঁড়ালো, আর পরিচয় পাবার সাথে সাথে সবাই বুঝতে পারলো তাদের কিছু করতো না, কারণ কম বেশি সবাই জানে এমকে অসহায়দের সাহায্য করে আর সে কেমন। গাড়ি থামলে সবাই নামতে লাগলো। এমকে আবার বৃদ্ধা সেজে ট্রেন থেকে নামলো। পুলিশ এসে এত জনগণের মাঝে কাকে ধরে কাকে খুঁজবে। এমকের কথা মতো সবাই দৌড়াতে লাগলো, আর এই সুযোগে এমকে আর তার লোক সরে আসলো আর সেই জায়গা থেকে চলে আসলো। তারপর ব্রেকিং নিউজ, ঢাকা মেট্রো রেলে এক রকস্টার হাইজ্যাক করেছিলেন। সে 100 কোটি টাকা লুট করেছে এমপির কাছ থেকে, আর জানতে পেরেছি সেই টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে। আর মেট্রো স্টেশনে পুলিশ ঘিরে ধরে রাখলেও তাকে খুঁজে পাওয়া যায়নি, জনগণের মাঝে মিলিয়ে গেছে। বাকি খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। বাহ, কি করছে রে 100 কোটি টাকা? এত টাকা নিয়ে গরিবদের দিয়েছে, ভালো হয়েছে। ওই এমপি অনেক টাকা ইনকাম করেছিল, আর কালো টাকা সব। তুই জানলি কেমনে? ওই জেনেছি। সে যদি তুতলে বলল, কেমনে? আর তুই তুতলাচ্ছিস কেন? আরে আমার বাবা বলেছে। ও আচ্ছা। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। এই 1 মাসে সারা দেশে রকস্টার এমকের কথা ছড়িয়ে পড়েছে। প্রশাসন অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। শোন সবাই, বাংলাদেশে রকস্টার আবার ফিরে আসছে, তাই তোরা সাবধানে কাজ করবি। ঠিক আছে, কিন্তু তার চোখের আড়ালে এই কাজ কিভাবে করব? সাধারণ মানুষের বেশে করবি। ডেভিল কথা বলতেছিল, তখনই একজন দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় প্রবেশ করলো যার গায়ে রক্ত লেগে আছে। দৌড়ে এসে ডেভিলের সামনে পড়ল। এই নয়ন, কি হয়েছে তোর? আর তোর এই অবস্থা কেন? বস, রকস্টার। রকস্টার কি? রকস্টার সব শেষ করে দিয়েছে আমাদের। কি হয়েছে সেটা বল। বস, আপনাদের সব গোডাউন আগুন লাগিয়ে দিয়েছে। আমরা তাকে রুখতে গেলে সবাইকে মারছে, আর আমি কোনো রকমে আপনাকে খবর দেওয়ার জন্য পালিয়ে আসছি। না, এটা হতে পারে না। আমার তিলে তিলে গড়া পাপের সাম্রাজ্য এইভাবে শেষ হতে পারে না। আমি তোকে ছাড়ব না। যেভাবেই হোক তোকে মেরে এর প্রতিশোধ নিব, না হয় আমার নাম ডেভিল নয়। বস, এই রকস্টার হলো আপনার কাছের মানুষ। সে হলো। আর কিছু বলতে পারলো না। দূর থেকে একটি গুলি এসে তার বুকে লাগলো, আর সাথে সাথে মারা গেল। এই, কে গুলি করলো? যা, ওরে গিয়ে ধরে নিয়ে আয় বাইরে থেকে। ডেভিলের কথা শুনে গুলি করা ব্যক্তিকে ধরতে গেল, কিন্তু পারল না। বাইরে গিয়ে কাউকে পেল না। ডেভিল নয়নকে ডাকতে লাগলো, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। তখন বুঝলো নয়ন মারা গেছে। রাগে ডেভিল নিজের বন্দুক দিয়ে নিজের বুক ঝাঁঝরা করে দিল। শালা, মরার আগেও আমাকে খবরটা সঠিক দিতে পারলি না। এটা কিভাবে সম্ভব বাবা? রকস্টার নামে কেউ একজন তোমার সব টাকা নিয়ে নিল, আর তুমি কিছুই করতে পারলে না। কিভাবে করব? রকস্টারকে আমার ধরাছোঁয়ার বাইরে তার আন্ডারে কত শত মাফিয়া ভ্রু আছে, যারা আমাদের পিষে ফেলতে সময় লাগবে না। ঠিক আছে, তুমি চুপ করে থাকতে পারো, কিন্তু আমি চুপ করে থাকবো না। এই রকস্টারকেও যদি আমি পাই তাহলে দেখে নিও, টাকা উসুল করবই, সাথে কঠিন মৃত্যুও দিব। আবির, যার তার সাথে লাগতে যাস না, সমস্যা হবে। সে যাই হোক, আমি এটা শেষ দেখে ছাড়বো, আর সাহায্য করবে মাফিয়া কিং ডেভিল। ঠিক আছে, তোর যেটা ইচ্ছে কর, কিন্তু খুব সাবধানে। এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ভার্সিটিতে প্রতিদিনের মতো আজও সবাই এসেছে, কিন্তু সেজুতি আর বাকি ফ্রেন্ডরা, মানে আগের সেজুতি যারা বন্ধু ছিল তারা। মাহিমরা আড্ডা দিতেছিল, তখনই সেজুতি আসলো। সেজুতি আজ খুব সুন্দর করে সেজে এসেছে। নীল কালারের শাড়ির, চোখে কালো কাজল।
লম্বা চুলে বেনি ফুলের মালা। কিরে মামা, তোর না হওয়া জিএফ আজ তো খুব সুন্দর করে সেজে এসেছে। আমার আবার গার্লফ্রেন্ড কোথায় থেকে আসবে? কেন, তোমার ওই যে সেজুতি? ধুর, কি বলিস, ও আমার জিএফ হতে যাবে কেন? জাস্ট বন্ধু। বলে বলে তুমি তাহলে তলে তলে পছন্দ করো, আর আমরা বললেই দোষ? দেখ, ভালো হচ্ছে না কিন্তু। ভালোবাসার কথা বলে দে, না হলে তোর পাখি আবির নিয়ে উড়ে যাবে। সর, সে তো বড় লোক আর আমি কোথায়, ওর সাথে আমার যাবে না। এরই মাঝে ওরা তিনজন মাহিমদের কাছে চলে আসলো। কি রে, তোরা কি কথা বলছিস? এই তো এমনি গল্প করছি, কিন্তু তুই এত সুন্দর করে সেজে আসছিস কেন? তোকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এদের কথা শুনে মাহিম এক পলক সেজুতির দিকে তাকিয়ে আবার নিজের মতো বই মুখ বুঝলো। ধন্যবাদ, কিন্তু যার জন্য সেজে আসলাম সেই তো তাকিয়ে দেখছে না। কার জন্য সেজে আসছিস রে? তোর বফের জন্য নাকি? এখনো হয়নি, কিন্তু হবে খুব তাড়াতাড়ি। বলিস কি? কে সে? হ্যাঁ, আছে আছে, তোরা তাকে চিনিস। কে হতে পারে যে সে যদি তাকে ভালোবাসে? মাহিম মনে মনে বলল। মাহিম, কি পড়ছিস? আমাকে কেমন লাগছে? ভালো। শালা, ওর জন্য সেজে আসলাম আর ও শুধু বলি ভালো বলছে। সেজুতি মনে মনে বলল। তোর বয়ফ্রেন্ড কই? ওয়েট, দেখাচ্ছি। সেজুতি মাহিমের কাছে গেল আর বই কেড়ে নিয়ে নূপুরের হাতে ধরিয়ে দিল। তারপর মাহিমকে দাঁড় করালো। এটা আমার বয়ফ্রেন্ড। কি? সবাই চিৎকার করে বলে উঠলো, আর মাহিম তো অবাক হয়ে সেজুতির মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো, তো চিৎকার করলি কেন? না মানে মাহিম, তোর বয়ফ্রেন্ড হলো কিভাবে? হয়নি তো, কিন্তু হবে। সেজুতি এই কথা বলাতে সে খুব অবাক হয়েছে। এটা বলে সেজুতি নিজের পার্স থেকে একটা গোলাপ ফুল বের করে মাহিমের সামনে বসে পড়ল। চারপাশে সবাই তো অবাক। আই লাভ ইউ মাহিম, আমি তোমাকে ভালোবাসি। মাহিম আবুল হয়ে তাকিয়ে আছে। সেজুতি চিৎকার করা কথা শুনে সবাই তাদের দিকে তাকালো। কি হলো, ফুল নাও আর রিপ্লাই দাও। না মানে তুমি কি বলছো? গাধা, কি বলছি বুঝছো না? আমি কি হিন্দিতে বলছি? না মানে আপনার আর আমার মাঝে এইসব যায় না। কেমনে যায় না? আপনি কোথায় বিজনেসম্যানের মেয়ে আর আমি সাধারণ চাষির ছেলে। মাহিম অ্যাকসেপ্ট করে নে, কাম অন। মারুফের কথা শুনে সবাই হ্যাঁ বলতে লাগলো। মাহিম সেজুতির দিকে বিবেচনা করে ফুলটি হাতে নিল। সেজুতি উঠে দাঁড়ালো। এবার রিপ্লাই দাও। আপনি যেটা চাচ্ছেন সেটা সম্ভব নয়, এইটা কোনোভাবেই হয় না। আমি এইসব জানি না, আমি শুধু উত্তর জানতে চাই। এই তোরা একে বোঝা, তার সাথে আমার যায় না। কেন যায় না? তুই একাই হ্যাঁ বলে দে। তোরা বুঝলি না? দেখো সেজুতি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এটা বলে মাহিম সেজুতিকে কথা বলতে না দিয়ে চলে এলো। সেজুতি কান্না করছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তুই কান্না করছিস? তো কি করব, আমি যারে প্রচন্ড ভালোবাসি, কিন্তু ও তো সেটা বুঝতেই চায় না। আরে কান্না থামা, মাহিমও তোকে ভালোবাসি কিন্তু প্রকাশ করতে চাইনি। তাহলে এমন করলো কেন? সে গরিব আর তুই বড় লোক ভাই। ও আচ্ছা, ঠিক আছে, কাল বেটা আসুক, তারপর দেখাবো। এটা বলে সেজুতি চোখ মুছে ফেলল। এত সময় আবির দাঁড়িয়ে সব দেখতেছিল। এই সব দেখে সে প্রচন্ড রেগে গেল। মাহিম, তোকে আমি ছাড়বো না, তোর মরার সময় চলে এসছে। রেগে এটা বলে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। মাহিম আর মারুফ সাথে নাফিস তিনজন কাজ থেকে একসাথে ফিরছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে কেবল। তিনজন গল্প করতে করতে আসছে, তখনই তাদেরকে চারপাশ থেকে গাড়ি ঘিরে ধরল। তিনজন কিছু করার আগেই গাড়ি থেকে রাইফেল হাতে করে বেরিয়ে আসলো মুখোশধারী লোক। একদম চালাকি করবি না, করলে মাথার খুলে উড়িয়ে দেব। কারা তোমরা আর আমাদের ধৈর্য কেন? তোদের না শুধু ওই ছেলেটাকে লাগবে, আমাদেরকে। লোকগুলো মাহিমকে উদ্দেশ্য করে বলল। আমাকে কেন? আমি তো কোনো ভুল করি নাই। অনেক বড় ভুল করেছিস, যেটা আমাদের বসের কাছে গেলেই বুঝতে পারবি। ভাই তোরা আমাকে বাঁচা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমরা থাকতে আমার বন্ধুকে আপনারা নিয়ে যেতে পারবেন না। বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে মরতে হবে। ভাই এদের তিনটাকে তুলে নিয়ে এসি সাথে। ভালো বলছিস।
কথা বলেই তিনজনকে গাড়িতে বসিয়ে নিয়ে গেল চোখ বেঁধে। কি রে রাজু, এত রাত হতে চললো আর ওরা এখনো ফিরল না তো? আমিও তো বুঝছি না, অন্যদিন তো আমাদের আগেই চলে আসে। ওদের আবার কিছু হলো না তো? ফোন বন্ধ বলছে। হয়তো, চল আমরা গিয়ে দেখি। ঠিক আছে চল। দুই বাসায় তালা মেরে বেরিয়ে পড়লো খুঁজতে। রাজ, তুই থানায় গিয়ে একটু জানিয়ে আয়, আর আমি ওদের রেস্টুরেন্টে যাচ্ছি। তুই থানায় গিয়ে মাহিমের কাজের জায়গায় যাস। ঠিক আছে। রাজু চলে গেল আর নিয়াম ফোন বের করে কাউকে ফোন করলো। হ্যালো, আমি তোকে যেই নাম্বার দিচ্ছি সেইগুলো লোকেশন বল তাড়াতাড়ি। ঠিক আছে ভাই। নিয়াম একজনকে তিনজনে নাম্বার দিল। কিছু সময় পর অপর পাশের ব্যক্তি বলল, ভাই এটা লোকেশন, এই জায়গায় বলছে। ঠিক আছে, এখন রাখছি। রাজু থানায় গিয়ে একটা জিডি করে রাখলো। তারপর থানা থেকে বেরিয়ে সেজুতিকে ফোন করলো। সেজুতি নিজের রুমে বসে মাহিমের কথা ভাবতে লাগলো। হ্যালো, রাজু বলছি। হ্যাঁ বল। মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? কখন থেকে? আর আমাকে এখন বলছিস কেন? সন্ধ্যায় সময় থেকে। তুই এখন কোথায় আছিস? আমি থানায় ছিলাম, এখন নাসিফের কাজের জায়গায় যাচ্ছি। ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি আসছি। সেদিকে ফোন কেটে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। তিনজনকে বেঁধে রাখা হয়েছে পিলারের সাথে। মাহিমকে খুব মারছে, মুখ থেকে রক্ত পড়ছে, প্রায় অচেতন অবস্থা। মারুফ আর নাফিস অনেক চেষ্টা করছে কিন্তু সফল হয়নি। এক সময় সেই রুমে আবির প্রবেশ করলো। আবিরকে দেখে মারুফ চিৎকার করে বলল, তাহলে এইসব কিছু পেছনে তুই? হ্যাঁ আমি। ওরে কেন মারছিস? কারণ ও আমার ভালোবাসার মানুষটার দিকে নজর দিয়েছে। ভাই, আমি তো ওরে ভালোবেসে কথা বলিনি, সে যদি নিজে বলছে। মাহিম কোনো রকমে বলে উঠল, সেটা যাই হোক, ও আসার পর থেকে সে যদি আমার কাছ থেকে সরে যাচ্ছে, তাই আজ ওকে দুনিয়া থেকে বিদায় করে দিব। প্লিজ আবির, ওকে ছেড়ে দে। হ্যাঁ, আমরা ওরে এইখান থেকে চলে যেতে বলবো। সেটা সম্ভব না, ও বেঁচে থাকতে সে যদি আমার না। এই কেউ বন্দুক দিত। আবিরের কথা শুনে একজন বন্দুক এনে দিল। আবির মাহিমের দিকে বন্দুক তাক করে বলল, মরার জন্য রেডি হতো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। সেটা সম্ভব না। এটা বলেই বন্দুক লোড করলো। মাহিমের যদি কিছু হয় তাহলে তোরে জ্যান্ত পুঁতে ফেলবো, বলে দিলাম। ওরে বন্ধুত্ব, ঠিক আছে দেখা যাবে। এটা বলেই আবিরকে যেই বন্দুক দিয়ে গুলি করতে যাবে তখনই গুলির শব্দ হলো। মাহিম ভয়ে চোখ বন্ধ করে নিল। না। মাহিম চিৎকার করে উঠল, কিন্তু যখন দেখলো তার কিচ্ছু হয়নি, চোখ খুলে দেখলো আবিরের হাত থেকে বন্দুক পড়ে গেছে আর তার পেছনেও চারপাশে লোক দাঁড়িয়ে আছে। আবির, ওদের মারার চেষ্টা করিস না। বস আপনি এখানে? আসলাম, ওদের কেন ধরে আনছিস? বস ওরা আমার ভালোবাসার মানুষটির দিকে নজর দিয়েছে। দেখ, আমার সাথে মিথ্যা বলিস না। এই ডেভিল তার লোকদের সব খোঁজ রাখে, আর এটাও জানি তুই যাকে পছন্দ করিস সে নিজে থাকতে ওই ছেলেকে প্রপোজ করছে। কিন্তু বস। কোনো কিন্তু নয়, তুমি হয়তো ভুলে গেছো এই ডেভিল একবার যা বলে সেটাই হয়, তাই ওদের ছেড়ে দাও। এক অপরিচিত লোক এসে মাহিমকে বাঁচাবে সেটা ভাবতেই পারিনি। নাফিস আর মারুফ তো অবাক ছেলেটির কথা শুনে। বস এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি যেটা বলছি সেটা করো, না হলে খুব খারাপ হবে। ঠিক আছে বস। এরপর আবির ওদের ছেড়ে দিতে বলল। আবিরের কথা শুনে তার লোকজন ওদের ছেড়ে দিল। আবির গিয়ে মাহিমকে ধরলো আর কানে কানে বলল, এবারের মতো বেঁচে গেলি, পরের বার আর ছাড়বো না। আর যদি সেজুতি কানে এইসব যায় তাহলে খবর আছে। এটা বলেই মারুফ এর কাঁধে দিয়ে বলল, এই ভুল যেন আর না হয়। আবির, এখন আমি যাচ্ছি, আর কাজগুলো ভালোভাবে করে ফেলো। ঠিক আছে বস। অপরিচিত লোকটি নিজের লোকদের সাথে নিয়ে চলে গেল। কে সে সেটা কেউ বুঝতে পারলো না, শুধু নামটাই জানতে পারলো, ডেভিল। মাহিমের শরীর থেকে রক্ত ঝরার জন্য একসময় অজ্ঞান হয়ে গেল। দুজন ধরে বাইরে নিয়ে আসলো।
অনেক সময় থাকার পর সেখানে রাজু সেজুতি আসলো। এসে মাহিমের এই অবস্থা দেখে সেজুতি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মাহিমের কাছে আসলো। মাহিমের কি হয়েছে? এর এমন অবস্থা হলো কিভাবে? যেটা হয়েছে সব আপনার জন্য হয়েছে। কি বলিস তোরা? হ্যাঁ। কি হয়েছে সব খুলে বলবি তো? কিছু শুনতে হবে না। রাজু, তুই তাড়াতাড়ি গাড়িটাকে হসপিটালে নিয়ে চল। এটা বলেই মারুফ মাহিমকে সেজুতির গাড়িতে বসিয়ে দিল। সেজুতি কান্না থামিয়ে গাড়ি নিয়ে হসপিটালে নিয়ে এলো। ডাক্তার ড্রেসিং করিয়ে ঘুমের ইনজেকশন দিল। তেমন কিছু হয়নি, রক্ত বের হয়েছে তাই অজ্ঞান হয়ে গিয়েছিল, এখন ঘুমিয়ে আছে। ঠিক আছে ডাক্তার। ওর কখন জ্ঞান ফিরবে? কাল সকালে। ডাক্তার কথা বলে চলে গেল। কিছু সময় পর দৌড়াতে দৌড়াতে নিয়াম আসলো। কিরে, মাহিমের এখন কি অবস্থা? এখন ঠিক আছে, রক্ত চলছে আর ঘুমিয়ে আছে। সব দোষ সেজুতির। আমি কি করেছি? তুই ভালোবাসার কথা বলেছিস, ওই জন্যই তো কোনো প্রেমিক ধরে নিয়ে গিয়ে মারছে। চিনিস তোরা? মারুফ নাফিসের দিকে তাকিয়ে বলল, না চিনি না। ও আচ্ছা। তুই বাসায় যা, আমরা এখানে আছি। আমিও থাকবো, আর তোরা বেশি কথা বলবি না বাসায় যাওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু কান্না থামা। আপনার সে এখন ঠিক আছে? কি মারছে? তোরা দুজন কি করছিলি? হ্যাঁ, আমাদের বেঁধে রাখছিস তো কি করতাম? সেজুতি রাগ দেখিয়ে অন্য সাইডে গিয়ে বসলো আর নীরবে কান্না করতে লাগলো। মাহিম, আজ তো তুই আমার বসের জন্য বেঁচে গেলি, কিন্তু পরের বার আর বাঁচবি না। আবার সেজুতির সাথে দেখলে হয়, কিন্তু একটা জিনিস খুব ভাবাচ্ছি, এদের ধরে নিয়ে আসার সাথে বসের কি সম্পর্ক? আবির হাজার চিন্তা নিয়ে নিজের বাসায় ফিরল। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। মাহিম এখন পুরো সুস্থ। সেজুতির মাঝে মাঝে নিজের হাতে রান্না করে খাবার নিয়ে আসছে। মাহিমকে খুব যত্ন করেছে। এইগুলো দেখে মাহিমের বন্ধুরা সেজুতিকে সুযোগ করে দিয়েছে, মাহিমের পাশে থাকার সুযোগ করে দিয়েছে। মাহিম এই কয়েকদিন সেজুতিকে অনেক ভালোবেসে ফেলেছে। সবাই ঘুমিয়ে আছে। তখনই মাহিম খেয়াল করলো পাশের বিছানায় থেকে নিয়াম উঠে যাচ্ছে। মাহিম কিছু বুঝতে পারলো না। নিয়াম বেরিয়ে যাবার সাথে সাথেই মাহিম তার পিছু নিল। নিয়াম বাসা থেকে বের হলেই একটা গাড়ি এসে থামলো আর সেটাই উঠে চলে গেল। এত রাতে নিয়াম কোথায় যাচ্ছে? আমি কি বাকিদের ডাকবো? মাহিম কিছু চিন্তা করে পাশে রাজুর কাজের বাইক নিয়ে নিয়ামের গাড়ির পিছু নিতে লাগলো। আধা ঘন্টা পর নিয়ামের গাড়ি একটা পুরনো বাড়িতে আসলো, কিন্তু গাড়ি থেকে নিয়াম বের হলো, কিন্তু অন্য একটা পোশাক পরে। গাড়ি থেকে নেমে একটা মাস্ক পরে নিল, তারপর হেঁটে বাড়ির ভিতরে গেল। তাকে দেখে সবাই স্যালুট করতে লাগলো। নিয়ামকে? তাকে সবাই সালাম করছে কেন? না, এটা রহস্য, আমাকে জানতে হবে। মাহিম চারপাশে তাকিয়ে দেখলো ভেতরে যাবার কোনো রাস্তা নেই। সে বাড়ির চারপাশে ঘুরে দেখলো, একটা ভাঙা জায়গা দেখে সেই দিক দিয়ে প্রবেশ করলো। পাশে জানালা দিয়ে সেটা দিয়ে দেখতে লাগলো। তোদের ড্রাগস সাপ্লাই কেন হচ্ছে না? ভাই, সব জায়গায় ঠিক আছে, রকস্টার বাধা দিচ্ছে। রকস্টার কে? সেটা জানি না। আপাতত সকল কলেজে ভার্সিটিতে ছড়িয়ে দে ড্রাগস, বাকিটা আমি দেখছি। ঠিক আছে। নিয়াম, এইসব খারাপ কাজের লিডার ভাবতে পারছি না। আমাকে এই কথা সবাইকে জানাতে হবে। এটা বলেই মাহিম দ্রুত সেখান থেকে বাইক নিয়ে চলে গেল। বস, এই বাড়ি থেকে একজন বেরিয়ে গেল। আমার মনে হয় সে আপনার কথা শুনেছে। কি? তাহলে তোরা কি গরুর ঘাস কাটতেছিলি? বস, সে ভাঙ্গা জায়গা দিয়ে আসছিল। অপদার্থদের নিয়ে কাজ হবে না। এটা বলেই নিয়াম দ্রুত বেরিয়ে গাড়ি চালিয়ে যেতে লাগলো। নিয়াম দেখলো বাইকটা খুব চেনা, তাই অন্যজনকে গাড়ি চালাতে বলে নিজের ড্রেস চেঞ্জ করে নিল। মাহিম গাড়ি চালিয়ে দ্রুত বাসায় এসে বাইক রেখে রুমে আসতে যাবে, তার আগেই নিয়াম দ্রুততম তার সামনে এসে দাঁড়ালো। নিয়াম, তুই বাইরে কেন? মাহিম তুতলিয়ে বলল, আমি বাইরে তো, তুই তুতলাচ্ছিস কেন? কই, এমনি। কি দেখলি? আমি কিছু দেখিনি তো। দেখ, মিথ্যা বলিস না, আমি সব জানি যে জানালার বাইরে তুই ছিলি। এবার মাহিম ভয় পেয়ে গেল। নাফিস থাকলে একটু সাহস পেত, কিন্তু এখন একলা তাই ভয় করছে। প্লিজ আমাকে কিছু করিস না।
তোর ইনোসেন্ট ফেস আমার সামনে করিস না। এটা বলে নিয়াম বন্দুক বের করলো। আমাকে মারিস না, আমি কাউকে কিছু বলবো না। বললে তোর খবর আছে, তুই কেন আমার পিছু নিয়েছিস? তোর কাজ কি এত রাতে? তাই তুই যে ড্রাগসের ব্যবসা করিস জানতাম না। এই খবর যদি মারুফদের কানে গেছে, তোর খবর আছে। কিন্তু আমার কানে পৌঁছে গেছে, আর তুই কি নিজের বন্ধুর দিকে বন্দুক ধরে আসিস? নাফিসের কথা শুনে তাড়াতাড়ি মাহিম নাফিসের পেছনে লুকালো। এইসব কি নিয়ম? তুই দেখ, নাফিস কিছু না। আমি সব শুনেছি। এই কাজ ছেড়ে দে, না হলে আমাদের ছেড়ে দিবি, আর না হলে মারুফদের কানে এই খবর দিতে সময় লাগবে না আমার। ওই ব্যবসা আমি কখনো ছাড়বো না। ঠিক আছে, দেখা যাবে। আয় মাহিম। মাহিম আর নাফিস রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। শালা, আমার কাজে বাধা দিতে আসলে তোদের কেউ মেরে দিব, যেভাবে আমার বাবাকে মারছি। এটা বলেই নিয়াম নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। মাহিম রেডি হচ্ছে বাইরে যাবার জন্য, কারণ সে যদি তাকে ফোন করে দেখা করতে বলেছে। আচ্ছা নাফিস, তোদের 3 জনের কি হয়েছে? কাদের মাঝে? তোর, মাহিম আর নিয়ামের মাঝে। মারুফের কথা শুনে 3 জন নিজেদের দিকে তাকালো। কই কিছু না তো। তাহলে 2 দিন থেকে কথা বলছিস না কেন? কিছু হয়নি, আমার দেরি হয়ে যাচ্ছে, তোরা কথা বল, আমি যাই। মাহিম এই কথা বলে নিজের চশমা পরে রুম থেকে বেরিয়ে গেল। কিছু বলবি তোরা? তেমন কিছু না, নিয়ামকে জিজ্ঞেস করে নে। এটা বলেই নাফিস নিজের মতো কাজ করতে লাগলো। মারুফ আর কিছু জিজ্ঞেস করলো না। মাহিম, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আজও তুমি আমায় ফিরিয়ে দিও না। তোমাকে আর ফিরাবো না, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি যে গরিব। সেটা সমস্যা নেই রাধা, আমি দেখে নিব। তাহলে আমরা কবে বিয়ে করছি? বলো কি, বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? সেই চিন্তা তোমাকে করতে হবে না। সে যদি মাহিমের কাঁধের উপর শুয়ে আছে, এমন অবস্থায় কেউ তাদের ছবি তুলে আবিরকে সেন্ড করে দিল। অনেক সময় হয়েছে, চলো এবার যাওয়া যাক। ঠিক আছে। 2 জন পার্ক থেকে বেরিয়ে বাসায় চলে আসলো। সে যদি, আমি হয়তো ডেভিলের খোঁজ পেয়েছি, কিন্তু তাকে কি করব আমি বুঝতে পারছি না। কেন স্যার, কে সে? সে আমার খুব কাছের মানুষ। দেখুন আর কে স্যার, অপরাধী যতই কাছের হোক না কেন, সে অপরাধী। তুমি এখন বুঝছো না, কিন্তু সময় হলেই বুঝবে। মানে কি বলছেন স্যার? সঠিক সময় হলেই বুঝবে আমি কেন এই কথা বলছিলাম। এখন রাখছি। ডেভিল বস, আপনি অনুমতি দিন দয়া করে। ওই মাহিম আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছে। তো কি করতে চাইছিস? সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দিতে চাই। ডেভিল ভাবতে লাগলো। ওই মাহিম হয়তো পুলিশকে খবর দিচ্ছে আমার কথা। ওরে সরাতে হবে, না হলে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। কি ভাবছেন বস? তোর কথা ভাবলাম। তাহলে শোন, মাহিমের সাথে নাফিসকেও তুলে নিয়ে আসবি, তারপর আমাকে খবর দিবি। বস, ওদের আপনার সাথে সম্পর্ক কি? তোর জানতে হবে না, তুই যেটা করতে চাইলি সেটা কর, তারপর আমি দেখছি। ঠিক আছে ভাই। সব বন্ধু শুয়ে আছে গভীর ঘুমে। হঠাৎ কিছু লোক তাদের রুমে আসলো। মাহিম আর নাফিসকে অজ্ঞান করে খুব সাবধানে বাড়ি থেকে বেরিয়ে নিজেদের গাড়িতে করে তুলে নিয়ে চলে গেল। মাহিম আর নাফিসকে বেঁধে রাখা হয়েছে চেয়ারে, আর তাদের সামনে পায়ের উপর পা তুলে বসে আছে আবির, মুখে তার মুচকি হাসি। আবির, তুই আমাদের ধরে আনছিস কেন? একটু পরেই বুঝতে পারবি, তত সময় আমি আমার হিসাবটা ক্লিয়ার করে নিই। কিসের কথা বলছিস তুই? ওই যে তোর বন্ধুটা আমার পাখির হাত ধরেছে, বলতে গেলে প্রেমে হাবুডুবু খাচ্ছি। দেখ আবির, সে যদি তোকে না মাহিমকে ভালোবাসে। এটাই তো আমার সহ্য হচ্ছে না। ওর মতো গাধা বা ইনোসেন্টকে কীভাবে সে যদি ভালোবাসলো? দেখো আবির, ভালোবাসা এইসব দেখে হয় না। তুই শালাই ভার্সিটিতে আসলি কেন? তুই আসার পর থেকে সব উল্টো দিকে চলে যাচ্ছে। আবির রেগে একটা লাঠি তুলে নিয়ে মাহিমকে মারতে লাগলো। মাহিম চিৎকার করে বলতে লাগলো, আহ প্লিজ আমাকে আর মারবেন না, লাগছে আমার। আবির, ওরে ছেড়ে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে। কি করবি তুই? সামান্য একটা রেস্টুরেন্টের ওয়েটার। কি পারি আর না পারি ছেড়ে দিয়ে দেখ।
একটু পর সেখানে নিয়াম আসলো। নিয়ামকে দেখে মাহিম নাফিস বুঝে গেল আবির কেন আবার তাদের ধরে নিয়ে আসার সাহস পেয়েছে। কুল আবির কুল, মাহিমকে কি মারা মারছিস? তুই এখানে কেন? এখানে আসার সাহস কোথায় পেলি? নিয়ামকে কখনো দেখেনি আবির, কারণ সবসময় ছদ্মবেশে ডেভিল সেজে আসতো এর জন্য। হাসিস কেন? এটাকে এদের পাশে বেঁধে ফেল। আবিরের কথা শুনে কয়েকজন এসে নিয়ামকে বেঁধে ফেললো। নিয়াম শুধু মুচকি হাসলো। এইসব কিছু তুই করছিস তাই না? কি খবর বন্ধু বল, তোরা আমার কাজ ভণ্ডল করে দিচ্ছিস। তাই বলে এতদিনের বন্ধুত্ব এইভাবে শেষ করে দিবি? আবির নিজের বসকে ফোন দিল, সাথে সাথে নিয়ামের ফোন বেজে উঠল। এটা দেখে আবির অবাক, সাথে সাথে ভয় পেয়ে গেল। এটা দেখে নিয়াম মুচকি হাসছিল। আর কত সময় বেঁধে রাখবি? এবার তো খোল আমাকে। বস আপনি? তার মানে আপনি ডেভিল? আরে হ্যাঁ গাধা, চিনতে ভুল করলি। যাই হোক তাড়াতাড়ি বাঁধন খোল। নিয়ামের কথাগুলো শুনে আবির তাড়াতাড়ি করে বাঁধন খুলে দিল। সরি বস। ইটস ওকে, তুই আমার খুব কাছের লোক, তাই এবারের মতো মাফ করে দিলাম। তো তোরা আমার সব কারবারের খবর পুলিশের কাছে দিচ্ছিস? তো কি করব? তুই যেসব করছিস সেটা একদমই ঠিক নয়। আমি কি করব না করব তোদের থেকে জানতে হবে? হ্যাঁ, কারণ তুই আমার বন্ধু। বন্ধু মাই ফুট। আমার কাছে টাকা লাগে, টাকা, শুধু টাকা। নিয়াম চিৎকার করে বলল, এত টাকা নিয়ে কি করবি? মরলে তো খালি হাতে মারাই। কি করব সেটা আমি বুঝবো। এখন তোরা বল, আমার পথ থেকে কি সরে যাবি? অন্যায় আমরা মুখ বুজে সহ্য করব না। দেখ তোরা আমার বন্ধু, তাই একটা সুযোগ দিচ্ছি। না হলে কি করবি? এই আবির, দাঁড়িয়ে আছিস কেন? এদের একটু আদর যত্ন কর। নিয়ামকে কথা শুনিয়ে আবিরের লোক মাহিম আর নাফিসকে মারতে লাগলো। বন্ধু থেকে তোর কাছে টাকা বড় হয়ে গেল। এতদিন চুপ করেছিলাম, কিন্তু আর না। কি করবি রে নাফিস? পুলিশের সাথে কথা বলবো। তার আগেই তোদের উপরে পাঠিয়ে দিব। আবিরকে মারা থামিয়ে দিল। নিয়াম নিজের বন্দুক বের করে মাহিমের দিকে আগেই তাক করলো। প্লিজ আমাকে মারিস না নাফিস, তুই তো এবার কিছু কর। মাহিম ভয় পাস না, আমি থাকতে তোর কিছুই হতে দিব না। তুই তো বাধা অবস্থায়, তাহলে ওরে কিভাবে বাঁচাবি? আবির শুধু 3 বন্ধুর কাহিনী দেখছে, আর কি করবে। নিয়াম যে গুলি করতে যাবে তখনই পেছন থেকে বলে উঠল, বন্ধুত্ব থেকে যদি একটা গুলি চলে তাহলে আমার বন্দুকের গুলি তোর মাথা ভেদ করবে। কারো কথা শুনে 3 জন পেছনে তাকালো আর দেখলো রাজু দাঁড়িয়ে আছে, আর তার সাথে সেজুতি। আরে রাজু, তুই এখানে কিভাবে? নিয়াম, তুই তাহলে আমার মাহিমকে তুই মারতে চাইছিস? হ্যাঁ, কারণ ও আমার পথের কাঁটা। তাই বলে নিজের বন্ধুদের মারতে তোর বিবেকে বাঁধলো না? ছি! একদমই না, বিকজ আই অ্যাম ডেভিল। তুই যেই হোস না কেন, আজ আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। কে তুই যে আমার মতো ডেভিলকে মারবি? সিক্রেট কমান্ডো আর কে। কি তার মানে তুই এতদিন আমার পিছনে লাগছিলি? হ্যাঁ, কিন্তু তোরে খুঁজে পেতে ছিলাম না। কিন্তু দেখ কি ভাগ্য, যাকে আমরা খুঁজি আর সেই আমাদের সাথে ছিল। সে যদি ওদের ছাড়িয়ে নিয়ে আয়। রাজুর কথা শুনে সেজুতি এগিয়ে গেল, কিন্তু নিয়াম বন্দুক তাক করলো। কিছু সময়ের মাঝে চারপাশে প্রফেশনাল অফিসার ঘিরে দিল। চারপাশে আমার অফিসার ঘিরে রাখছে, তাই গুলি চালানোর চেষ্টা করলে উপরে চলে যাবি। এবার সেজুতি গিয়ে দুজনের বাঁধন খুলে দিল। মাহিম, তুমি ঠিক আছো তো? তুই এখানে? আমি তো কিছুই বুঝছি না। সবাই পরে বলবো, আগে এখান থেকে বের হয়। নাফিস আর মাহিম সেজুতির সাথে রাজুর পাশে আসতে লাগলো। তখনই নিয়াম গুলি করতেও যাবে, তার আগে রাজু নিয়ামের দিকে গুলি ছুড়ল। গুলি নিয়ামের বুকে এসে লাগবে, তখনই নিয়াম ছিটকে দূরে পড়ল। রাজুর চালানো গুলি নিয়ামের গায়ে লাগতে যাবে, তখনই মাহিম তাকে ধাক্কা মারে, যার জন্য নিয়াম পাশে পড়ে যায় আর গুলিটা এসে মাহিমের বুকে লাগে। মাহিম! সবাই একসাথে চিৎকার করে উঠল। রক্তে মাহিমের বুক ভেসে যাচ্ছে। দৌড়ে সবাই মাহিমের কাছে আসলো। এটা তুমি কি করলে? ওর জন্য কেন তুমি বুক বাঁধলে?
মাহিম, তুই এটা কেন করলি? কি করব বল, পরিবার ছেড়ে তোদের সাথে থেকেছি, আর বন্ধুর হাতে বন্ধু খুন হবে, এটা কেমনে হয় বল? তুই সারা জীবন গাদা থেকে গেলি, ও তো অপরাধী। তো কি হয়েছে, বন্ধু তো। মাহিমের কথাগুলো নিয়ামের কান অব্দি গেল। সে বিশ্বাস করতে পারছে না যাকে সে মারতে চাইলো আর সেই তাকে বাঁচালো। মাহিম আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেললো। মাহিম, চোখ খুলো, আমাকে ছেড়ে যেতে পারো না। এই তোর কি দেখছিস? মাহিমকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। সে যদি কান্না করা কথা শুনে সবার হুঁশ ফিরল। রাজু আর নাফিস ধরাধরি করে মাহিমকে তুলে বাইরে নিয়ে গেল। বস, এটাই সুযোগ, চলেন দুইজনে পালিয়ে যাই। এত সময় এক ধ্যানে তাকিয়েছিল নিয়াম, কিন্তু আবিরের ডাকে তার হুঁশ ফিরল। দুজন একসাথে থেকে পালাতে যাবে, কিন্তু তার আগেই রাজুর কথা শুনে তাদের ধরে ফেলল। সে যদি মাহিমকে ধরে খুব কান্না করছে। রাজু গাড়ি চালিয়ে সদর হাসপাতালে চলে আসলো। তাড়াতাড়ি মাহিমকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মাহিমের অবস্থা খুব খারাপ। ডাক্তার অনেক চেষ্টা করার পরও ভালোভাবে অপারেশন করতে পারলো। কেমন আছে মাহিম? তাকে তো বাঁচাতে পারছি, কিন্তু হার্টের পাশে গুলি লাগার কারণে হয়তো কোমায় চলে গেছে। কবে জ্ঞান ফিরবে জানি না। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। নাফিস, তুই বল ডাক্তারকে, তিনি মিথ্যা বলছে। সে যদি পাগলের মতো চিৎকার করতে লাগলো। কিছু সময় পর সেখানে দুজন অফিসার আসলো। স্যার, প্লেন পালিয়ে গেছে। কিভাবে? তার লোক এসে নিয়ে গেছে যাওয়ার সময়, আর এই কাগজটা দিয়ে গেছে। রাজু কাগজটি নিয়ে দেখলো, তার উপর লেখা, কোনো এক অন্ধকার রাতে আবার দেখা হবে বন্ধুর রূপে, শত্রু না হলে মিত্র, বিদায়, হালবিদা। লেখাটি পড়ে দীর্ঘশ্বাস ফেলল। এখন মাহিমের কি হবে সেটা সবার অজানা, আর নিয়াম কি বলল সেটার মানে কিছুটা জটিল। সব জটিলতা খুলতে আসবে আপনাদের মাঝে সিজন 2। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।